অথবা আমাদের গাজী মিজানুর সাহেব বলেছেন, আমাদের এখানে কিন্তু অনেক অভিজ্ঞ সব প্রফেসররা আছেন। আমি তাদের নাম একটু বললে না বললে এটা বোধহয় ভুল হচ্ছে কিনা আমি জানি না, সেই জন্য আমি নীতিশের কথা আমার ছবি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে সবার ছবি দেখতে পাচ্ছেন যদিও। স্কোয়ার থেকে স্কোয়ার ফার্মা লিমিটেডের যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রামের জন্য, আয়োজন করার জন্য। এগুলোদের সবাইকে আমি আবার প্রথম দিকে যদি বলি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার একটু কথা বলা শুরু করতে সামান্য বলবো। তো এই হয়তো বা মার্চ আসের মতো এটা আসবে, বাংলাদেশকে হয়তো আল্লাহ রক্ষা করে দিবে, ভগবান রক্ষা করবে এবং আমরা বেঁচে যাব, সেটা কিন্তু এটা হয়নি এবার। তো সেই জন্য যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের এর মধ্যে ইতিমধ্যে কিন্তু অনেক ডাক্তার মারা গেছে, প্রায় 100 জন ডাক্তারের মধ্যে ডেন্টিস্টও কিছু আছে তারা কিন্তু, এবং অনেকের হয়তো বা হিসাবও ঠিক মতো আমাদের নাই। এই যে এত ডাক্তার মরে চলে গেলেন, ইন্তেকাল করলেন, মরে গেলেন, আমরা কিন্তু অনেক সিনিয়র ডাক্তার হারিয়েছি, এটা আমাদের লস হয়েছে। এবং এটার জন্য যেমন আমরা বলছি এখন যারা সিনিয়র ডক্টর, যারা যাদের কোমরবিডিটি আছে, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, অথবা লাংসের সিওপিডি অথবা ডায়াবেটিস আছে, তাদেরকে একটু পেছনে রেখে যেমন টেলিমেডিসিন মাধ্যমে ইয়াং ডাক্তারদেরকে একটু করে বিভিন্ন অ্যাডভাইস করে চিকিৎসা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা তো। সেই জন্য আমি যদি বলি যে আমার মনে হয় যে আমাদের টপিক ছিল লিমিটেশন ডেন্টাল প্র্যাকটিস, এর মধ্যে যদি বলতে চাই, এটা নিয়ে নীতিশ আমাদের অনেকগুলো সেশন করেছে এবং অনেকটা মার্শাল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে, এবং একটা নীতিমালা হয়তো শীঘ্রই দেশের জন্য তৈরি হবে, অনেকে আরো চেষ্টা করছে। আমি যেটা বলবো যে আমরা আমাদের দেখতে পাচ্ছি যে সবচেয়ে কষ্ট হয়ে গেছে আমাদের ইয়াং ডেন্টস, যারা যারা আসলে হয়তো ছোট অল্প পরিসরে ছোট্ট ক্লিনিক করেছিল, একটা দুটো ক্লিনিক ছিল, চেয়ার ছিল, তাদের হয়তো আর্থিক সংকটে পড়ে গেছে, তাদের ফ্যামিলি আছে, বাবা মা আছে, একটা সংসার আছে, বাচ্চা আছে, তাদের জন্য তো তাদের একটা কিছু ইনকাম দরকার। কিন্তু বেসিক কথা হচ্ছে আমরা ইনকাম করতে যেয়ে যদি আমি নিজের জীবনের ঝুঁকি করি সেটাও চলবে না। সেই জন্য ইতিমধ্যে আমরা জেনে ফেলেছি যে আমরা ডেন্টাল প্র্যাকটিসের জন্য কিছু ইমার্জেন্সি বিষয় আছে, আর্জেন্ট বিষয় আছে, এবং আমাদের কিছু কোল্ড কেস আছে। বা আমাদের যেমন মনে করেন আমরা বলি যদি একটা রুগী এসে বলে যে আমার একটু ফিলিংটা করতে হবে বা একটু কসমেটিক কিছু কাজ করতে হবে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। যেটা আমরা এখানে আমরা নির্দিষ্ট কথা আবার মনে পড়ছিল যে আমরা যদি রুগীগুলোকে প্রথম দিকে, আমি অবশ্য বেশি এখন বলবো না কারণ আমরা হয়তো বা বেশি সময় নিচ্ছি, ট্রাইস্ট টেলি স্ক্রিনিং এর মাধ্যমে যদি আমরা প্রথম দিকে বুঝে নেই, এবং সেখানে আমি আগেও বলেছি আবারও বলতেছি, রিসেপশনে সেগুলো কথা বলবে না, ডাক্তার কথা বলবে, রুগীর সম্পর্কে বুঝবে, এবং মোটামুটি ওইখানে যেন তার স্ক্রিনিংটা হয়ে যায়, কোন রুগীকে আমি আনবো কোন রুগী আনবো না, সেই জন্য সেটা বলবো। এবং আরেকটা জোর জিনিস জোর দিব, ইয়াং ডাক্তার ছোট ছোট ক্লিনিকে কিন্তু এখন প্র্যাকটিস করার সময় নাই ভাই। আমি আবারও বলবো, এখানে যদি অনেকে দ্বিধা থাকে, আমি গ্রুপ প্র্যাকটিসের কথা এখনো বলবো, মন খুলে। যেমন এখন বলবো যে আমাদের কোভিড সিচুয়েশন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সমাজ ব্যবস্থা, পরিবারের যে ইম্পর্টেন্স, ছেলে মেয়ের যে ইম্পর্টেন্স, স্ত্রীর ইম্পর্টেন্স, স্বামীর ইম্পর্টেন্স, অথবা আমাদের সেই অলমাইটির কাছে চিন্তা করা, অলমাইটির কাছে সারেন্ডার করা, এই যে বিষয়গুলো, এটা কিন্তু আমাদের সবার জন্য একটা সুফল এনেছে। সেই হিসাবে আমি মনে করবো আগে যেমন বলতেছি আমরা যে ডাক্তার ডাক্তার মিল হয়নি, এটা কিন্তু আমার মনে হয় এখন সেরকম অবস্থা না। আমাদের সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা আশেপাশে, তাদেরকেই সবাইকে নিয়ে একত্রিত হয়ে আলোচনা করে, যেমন আজকে এই অনুষ্ঠান হচ্ছে, হয়তো বা একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে 4-5 জন বা 8-10 জনও ইয়াং ডক্টরকে নিয়ে তাদের সহযোগিতা করে, যদিও সেই সিনিয়র ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে সেই ছেলেদেরকে হেল্প করে, বুঝিয়ে দেয়, ট্রিটমেন্ট গাইডলাইন দেয়, ওরা থাকলো সেই ফ্রন্ট লাইনে,
সিনিয়র ডাক্তার যার একটু কোমরবিডিটি আছে, সে সিনিয়র এক্সপিরিয়েন্স, সে বাসার থেকেই একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও করে রোগীর সঙ্গে কথা বললো, ডাক্তারের সঙ্গে কথা বললো। এতে করে কিন্তু আমার মনে হয় যে ইয়াং ডাক্তারকে সাহায্য করা যায়, এবং আমার মনে হয় যে গ্রুপ প্র্যাকটিসের কথাও চিন্তা করা উচিত বলে আমি আবারও জোর দিচ্ছি। এবং এখানে কিন্তু আমাদের খরচ বেড়ে গেছে, কারণ হচ্ছে কি, একটা রুগীকে আনতে গেলে আমাদের সিটিং আনমিউট করেন স্যার, আনমিউট করেন স্যার। আনমিউট করে দিয়েছি, আমি করে দিয়েছি। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে স্যার। তো যেমন রুগী কিন্তু আমাদের এক্সপেন্সিভ হয়ে গেছে, ট্রিটমেন্ট গুলো খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, রুগীর সংখ্যা কমে যাবে, রুগীরা ভয় পায়, সহজে আসতে চায় না। ন্যাচারালি কি হবে, আমাদের ইনকামও সীমিত হয়ে যাবে। এই সীমিত আমরা পাহাড় বানাতে চাই না, এটাও আমাদের কবি শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে আসলে আরো অন্য বিষয় চিন্তা করতে হবে। শুধু টাকা 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 করে, এই যে আজকে আমাদের শুনলাম যে এই যমুনা গ্রুপের মালিক বা চেয়ারম্যান বাবুল সাহেব ইন্তেকাল করেছেন। আমি শুনলাম যে উনি অ্যাপোলো বা এভারকেয়ারের ছিলেন, এবং ইভেন শুনলাম চায়নার থেকে ডাক্তার বোন নিয়ে আসছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের অনেক কিছু ভাবার সময় আসছে। আমি কারোর জন্য কিছু বলছি না, আমি বলতে চাচ্ছি যে আমরা টাকা টাকা না করে সুস্থ থাকবো, ভালো মনের মানুষ তৈরি হব, আশেপাশের লোককে হেল্প করবো, আমাদের ইয়াং ডাক্তারদেরকে হেল্প করবো, যাতে করে তারাও যেন ভালো থাকতে পারে। কারণ আমার কমিউনিটির একজন ছেলে যদি অসহায় হয়ে চলে যায়, এটা তো আমাদের অযোগ্যতার প্রমাণ হবে। যেমন মেন্টাল সোসাইটি একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা কিছু ফান্ড কালেকশন করার চেষ্টা করছে, তাদের একটা ভালো উদ্যোগ আমি মনে করি। অন্যান্য গ্রুপও চেষ্টা করছে। এটা আমার মনে হয় যদি এরকম ভাবে আমরা সবাই যদি তার এরিয়াতে আমাদের ডাক্তারকে নিয়ে একটু সাহায্য করি, তাহলে ভালো হয়। এবং এক্সপেন্সিভ কেন বলছে, যে আমরা জানি যে এখন এক্সট্রাল হাই ভ্যাকুম সেকশনে কিন্তু হচ্ছে, ইমিগ্রেশন করতে হচ্ছে, বা স্পেশাল ফিল্টারেশন থেকে শুরু করে এগুলো নীতিশ এত বেশি আলোচনা করেছে, এখন আর কাউকে বলার আর বেশি রাখেন। এর জন্য কোনো এক্সপেন্স বেড়ে গেছে। আমাদের পিপি পড়তে হবে, মাস্ক ভালো পড়তে, N95 অথবা আরো ভালো মাস্ক পড়তে হবে। এবং তারপরেও এত কিছু নেওয়ার পরেও কিন্তু অনেক লোক আমাদের হারিয়ে গেল, কিন্তু সেটা খেয়াল করতে হবে। সেই জন্য যেমন আমরা ইদানিং আমি দেখতেছি যে আমাদের কিছু সাথী অথবা বিজনেসম্যান তারা কি করেছে, ফেক কিছু জিনিসপত্র দিয়ে আমাদের মানুষের ক্ষতি করে দিচ্ছে, তাই না? ফেক রেজাল্ট দেয়, এরকম মানসিকতার লোক যেন আমাদের দেশে না থাকে, এটা কিন্তু খুবই দুঃখজনক কথা। কোভিড রেজাল্ট ফেক দিচ্ছি, অথবা খাবারে ভেজাল দিচ্ছি, বিষ দিচ্ছি, এরকম অযোগ্য মানুষকে আমরা দেখতে চাই না। অথবা আমরা আমাদের একজন কলিগকে হেল্প করব না মন থেকে, এরকম লোক আমাদের আসলে দরকার নাই। আমাদের সময় আসছে, আমার মনে হয় যে আমার সময় অনেক নিয়ে নিলাম, সেজন্য রোগীর সংখ্যা কম হবে, এক্সপেন্স বেড়ে যাবে। আমি জানি না আমাকে আরো সময় দেওয়া হবে কিনা, বোধ হচ্ছে না। ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা জানাই। এবং স্কোয়ারকে আবার ধন্যবাদ। স্কোয়ার তো সবসময় আমাদের পাশে থাকে, এবং এডুকেশনাল বা সেমিনার সিম্পোজিয়ামে আমাদের অনেক সহযোগিতা করে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর সানিকে সবসময় ধন্যবাদ, অনেক কিছু সে আমাদের জন্য চিন্তা করে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। যেহেতু প্রোগ্রামটা আমরা করছি খুলনা থেকে, আমাদের সাথে এখন উপস্থিত আছেন খুলনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শহীদুজ্জামান বাবলু স্যার। স্যার আমাদেরকে একটু বলবেন খুলনা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কোভিড এর পরিস্থিতি এবং কোভিড সংক্রান্ত ডেন্টাল ট্রিটমেন্ট আপনারা কিভাবে দিচ্ছেন, এটা যদি একটু বলতেন স্যার। শহীদুজ্জামান বাবলু স্যার, ডক্টর শহীদুজ্জামান বাবলু স্যার। আসসালামু আলাইকুম। সানি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে সানি, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এরপরে আমি আসতেছি খুলনা মেডিকেল প্রসঙ্গে। বিশেষত হুমায়ুন কবির বুলবুল স্যার, ডাক্তার মতিউর মোল্লা স্যার,
আফজাল হোসেন বাচ্চু স্যার এবং ডাক্তার গাজী মেজর রহমান স্যারকে। এবং আমাদের সাথে যে দুইজন জুনিয়র আমাদের দুই ছোট ভাই আছেন, ডাক্তার আব্দুল কাদের রুবেল এবং ডাক্তার নীতিশ কৃষ্ণ দাস, যারা এই দুইজন জুনিয়র ডাক্তার কিন্তু কর্মজীবনের কিছুটা সময় হলো খুলনায় কাটিয়ে গেছেন। ডাক্তার রুবেলের এক সময় ফার্স্ট পোস্টিং ছিল দাকুক হেলথ কমপ্লেক্সে, আর নীতিশের পোস্টিং ছিল জুনিয়র কনসালটেন্ট হিসেবে খুলনা সদর হাসপাতালে। যাই হোক, আমি তার আগে একটু খুলনার পরিসংখ্যানটা জানাইতে যাচ্ছি সবাইকে, যে আজকে হচ্ছে 13ই জুলাই। আজ 13ই জুলাই। আমাদের খুলনাতে কিন্তু প্রথম করোনার রোগী শনাক্ত হয় হচ্ছে 13ই এপ্রিলে, এখন থেকে 3 মাস আগে। বাংলাদেশে হচ্ছে করোনা রোগী হয় 11ই মার্চ, কিন্তু খুলনাতে হয় হচ্ছে 13ই এপ্রিলে। যার বাসা ছিল একদম আমাদের খুলনা মেডিকেল কলেজের পাশেই। ভদ্রলোক তাবলিগ করতেন, ঢাকা থেকে আর ফিরলেন, তারপরে মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছেন। এরপর 13ই মেতে যে আমাদের রোগী ছিল খুলনা আরটিপিসিআর ল্যাবে মাত্র একজন, এবং তার বাড়ি কিন্তু খুলনাতে না, যশোরের মনিরামপুরে। এবং আমাদের কিন্তু খুলনা আরটিপিসিআর ল্যাবে একসময় মানে খুলনা বিভাগের মধ্যে সব টেস্ট এখানে হতো। এখন তো কুষ্টিয়াতে হচ্ছে, যশোরে হচ্ছে, কিন্তু তখন কিন্তু সব নমুনা খুলনাতে আসতো। সেই পরিস্থিতিতে মে মাসেও ধরা পড়লো একজন রোগী। এরপরে হচ্ছে 26শে মেতে হলো ঈদ। ঈদের পরে কিন্তু সিচুয়েশন পুরা চেঞ্জ হয়ে গেল। আমরা 13ই জুনে এসে আমরা পাইলাম 45 জন রোগী খুলনাতে। গ্রাজুয়ালি কিন্তু রোগী বাড়তে থাকলো। আজকে হচ্ছে 13ই জুলাই, আজকে খুলনায় হয়েছে আমাদের খুলনার রোগীর সংখ্যা হচ্ছে 92 জন কিন্তু 3 মাসের মধ্যে। এবং রমজান মাসের প্রথম দিকে এমন হতো যে আমাদের খুলনার আরটিপিসিআর ল্যাবে হয়তো পরপর 3 দিন নীল কোনো পেশেন্ট আমরা শনাক্ত হচ্ছে না। আমরা কিন্তু তখন আশায় বুক বাঁধতেছিলাম যে উহানে হোক বা ইউরোপ হোক, ইটালিতে হোক, গ্রাজুয়ালি কিন্তু একটা তারা মানে পিকে উঠে তারা নিচে নেমে আসতেছিল। আমরা হয়তো মনে করছিলাম হয়তো ঈদের পরে কমে যাবে এবং আমরা প্র্যাকটিসে নামতে পারবো, কিন্তু ঈদের পর কিন্তু সিচুয়েশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি খুলনা মেডিকেল কলেজের করোনার ইয়েটা লাস্ট 1 মাসের পরিসংখ্যাটা দেই, তাহলে কিন্তু গড় কিন্তু প্রতিদিন 100 মতো রোগী ডিটেক্ট হচ্ছে, তার বেশিরভাগই কিন্তু খুলনা শহরে অবস্থান করতেছে। এবং আমাদের প্রায় প্রতি ফ্যামিলিতেই 2-1 জন বা আত্মীয়স্বজনের মধ্যে মানে কোভিড পজিটিভ পেশেন্ট দেখা যাচ্ছে। এবার আসি খুলনা মেডিকেল কলেজ প্রসঙ্গে। খুলনা মেডিকেল কলেজে আমরা আসলে প্রথমে আমাদের একটা দৈনিক মানে পূর্বাঞ্চল পত্রিকা আছে, যেটা বহুল প্রচলিত, এবং ওইটাই নিউজ হয় যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। পরবর্তীতে সেটা বাতিল করা হয়, খুলনা ডায়াবেটিস হাসপাতালকে মানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ডিক্লেয়ার করা হয়। কিন্তু ওই ঘটনার পরে ওই পত্রিকাটা মানে সব পত্রিকা বন্ধ হয়ে যায়। মানুষ কিন্তু জানতে পারেনি, এখনো সাধারণ মানুষের মধ্যে ধারণা যে খুলনা মেডিকেল কলেজেই করোনা রোগের চিকিৎসা হচ্ছে। এবং বেশ কিছু যাবত কিন্তু মানে অল ওভার রোগী, সব রোগী কিন্তু খুলনা মেডিকেল কলেজে কমে গেছিল, ইদানিং আবার বাড়ছে। আমাদের খুলনা মেডিকেলের আউটডোরে কিন্তু রোগী হতো প্রায় 70, 80, 90, 100 জন। সেটা এখন নেমে আসছে আউটডোরে মাত্র, আজকে আমরা রোস্টার করে ডিউটি করতেছি, আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে আমরা রোস্টার করে নিছি, রোস্টার করে ডিউটি করতেছি। আজকে আমার রোস্টার ডিউটি ছিল, আমি আজকে রোগী দেখছি সর্বসাকুল্যে করলে 13 জন, যেটা এই সময় বছরের এই সময় অন্য সময় রোগী হতো প্রায় 70, 80 জন। এবং আমরা মানে যত পারতেছি রোগীকে কাউন্সেলিং করতেছি, মানে মিনিমাম ইয়েগুলো ইনস্ট্রাকশন গুলো করতেছি। অ্যারোসল প্রডিউসিং কোনো কাজ আমরা করতেছি না। এর মধ্যে কিছু ইমার্জেন্সি পেশেন্টদেরকে আরটিআই নিয়ে আসলে বা বিভিন্ন কারণে কিছু ম্যানেজমেন্ট করতে হচ্ছে, আমাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এই হচ্ছে খুলনা মেডিকেলের সিচুয়েশন। এরপরে আমি আসি একটি মানে আমাদের সার্বিক যে চেম্বারের ব্যবস্থা, আজকে যে টপিকস, সেই টপিকস নিয়ে একটু কথা বলি। যখন আসলে চেম্বার আমাদের মানে করোনা রোগী খুব বেশি ছিল না খুলনাতে, তখন কিন্তু আমরা চেম্বার বন্ধ করছি। প্রথম যেদিন খুলনা রোগী হলো ডিটেক্ট হলো মার্চ মাসে, আমরা কিন্তু খুব ভয় পেয়ে গেলাম, ভীষণ ভয়, সবার মধ্যে আতঙ্ক ছড়ায় পড়লো, লকডাউন হলো। আমরা মোটামুটি সবাই মার্চের 20 তারিখ থেকে কিন্তু চেম্বার গুলো বন্ধ করতে শুরু করলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে ওই সময় হয়তো প্র্যাকটিস করা যেত, মার্চ এপ্রিলটা হয়তো খুব বেশি রোগী ছিল না, প্র্যাকটিস করা যেত। যাই হোক, এখন এসে আমি কিন্তু তখন অনেক সাথে যোগাযোগ রাখছি, তারা অনেকেই বলছে যে না, আমি তাদেরকে বলছি যে ওয়েট করো, দেখো পরিস্থিতি অবজার্ভ করো, সময় আসবে, আমরা ভালো সময় আসবে, ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবো। কিন্তু এখন কিন্তু এই 4 মাস পরে এসে আমাদের কিন্তু কিছুটা আমরা অসহায় হয়ে যাচ্ছি, আমাদের ধৈর্য কিন্তু বাড়বে, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের। এবং চেম্বার করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো এই প্রয়োজনীয়তা কিন্তু ভেরিয়েবল, এক একজনের কাছে কিন্তু এক এক রকম ভাবে ভেরিয়েবল। কেউ হয়তো ইমার্জেন্সি রোগী ম্যানেজমেন্ট তার চেম্বার ওপেন করতে হতে পারে,
কারো হয়তো যে পূর্বের রুগীগুলো ছিল এমন হয়েছে, আমরা তো রুট ক্যানাল শুরু করেছিলাম, সে রোগীর মুখের মধ্যে কটন ড্রেসিং দেওয়া আছে, আমরা শেষ করতে পারিনি, সে রোগী কিন্তু বারবার নক করতেছে আমাদের। আমরা যতই টেলিমেডিসিন দিচ্ছি, আমরা প্রত্যেকে টেলিমেডিসিন দিয়ে যাচ্ছি দীর্ঘ সময় ধরে, ডেন্টাল সোসাইটি বাংলাদেশ খুলনা ব্রাঞ্চ থেকে, আমি ব্যক্তিগতভাবে সবাই ব্যক্তিগত দিয়ে যাচ্ছি, কিন্তু এখন কিন্তু রোগীরা আর ধৈর্য ধরে রাখতে পারতেছে না। 4 মাস হয়ে গেছে অলরেডি। বিশেষ করে আমাদের জুনিয়র ডাক্তার যাদের কিন্তু জীবিকার বা অর্থনৈতিক চেম্বার এখন ওপেন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এছাড়া আমাদের কিন্তু প্রত্যেকের সাথে ডাক্তার রোগীর একটা ইন্টার রিলেশন আছে, তিল তিল করে গড়ে একটা বিরাট সার্কেল। সেই সার্কেলকে আমরা কিন্তু ইগনোর করতে পারতেছি না, এটাও কিন্তু বিরাট প্রবলেম। হয়তো আমার 10 বছর আগে যে রুগী, 15 বছর আগে যে রুগী দেখছি, সে রুগী কিন্তু ইদানিং ফোনে বলছে, ডাক্তার সাহেব এই দূর দিনে কি আমাদেরকে দেখবে না, আমাদেরকে সেবা দিবেন না? তখন কিন্তু করোনার কথা মাথায় রাখতে ইচ্ছা হচ্ছে না, যে না যা হয় হবে, প্র্যাকটিসে নেমে পড়বো। যাই হোক, এখন এই সীমাবদ্ধ আজকের যে টপিক, যে সীমাবদ্ধতা এবং মানে প্র্যাকটিসে আমরা নামবো কিনা, এরকম একটা ব্যাপার। তো আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে এবং আমাদের কিছু লিমিটেশনস আছে এখানে। মানে হুমায়ুন কবির বুলবুল স্যার আছেন, আমাদের কিন্তু বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সুন্দর একটা গাইডলাইন করছে, যার জন্য আমাদের ডাক্তার নিচে সহ অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের রিসার্চ পার্সন ইব্রাহিম ভাই, আমাদের খুব শ্রদ্ধ, সেও খুব কষ্ট করছে। একটা গাইডলাইনের মধ্যে যেগুলো আমরা পাই, একটা ছোট্ট কথা আছে না, কাট ইয়ার কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ। আমাদের এক একজনের ক্লিনিকের প্যাটার্ন কিন্তু এক এক রকম। আমি ডাক্তার হওয়ার পরে এনাম ক্লিনিকে কাজ করছি, ফার্মগেটে একটা ছোট ক্লিনিকে কাজ করছি, আমাদের এক স্যারের চেম্বার করে, ছোট ছোট সব চেম্বার, এক এক রুমের চেম্বার ছিল। আমি এর আগে আমার একটা চেম্বার ছিল, সেখানে আমি একভাবে প্র্যাকটিস করতাম, এখন একরকম প্র্যাকটিস করি। তো এখন আমার অনেক ওয়াইড স্পেস, 5টা ইউনিট। হ্যাঁ, এখন কিন্তু মানে গাইডলাইন ফলো করাটা অনেক ইজিয়ার। কিন্তু আমি বিভিন্ন সময় যে চেম্বার গুলো কাজ করছি, বা অনেকের যে একটা রুমের চেম্বার, বা অনেকে বিভিন্ন কর্পোরেট হাউসে বসে, যে অনেক রুগীকে একসাথে ওয়েটিং রুমে শেয়ার করতেছে, একই ওয়াশরুম ইউজ করতেছে, সেখানে কিন্তু পুরোপুরি হুমায়ুন কবির স্যার যেটা বললেন, যে ফুললি আমাদের গাইডলাইন ফলো করা কিন্তু বেশ কঠিন। এরপরেও হয়তো আমাদেরকে প্র্যাকটিসে নামতে হবে, যে এখন রুগী বেড়ে যাওয়ার পরেও বিভিন্ন, আমি যে কারণগুলো বললাম, এই কারণে হয়তো প্র্যাকটিসে নামতে হবে। এই গাইডলাইন আমার যে জিনিসগুলো আসছে, যে অ্যাটলিস্ট রুগীকে গার্গলিং করানো, আমরা যে কোভিড-19 হোক, সেই ক্লোরোক্সিডিন হোক, অথবা হাইড্রোজেন পারক্সাইড হোক, যে বিভিন্ন যে ডেন্টাল ইয়েগুলো কিন্তু বলছে, যে এডিয়া যেটা বলছে যে হাইড্রোজেন পারক্সাইড কুলি করলে হবে, আমাদের কোরিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে যে ক্লোরোক্সিডিনটা কুলি করলে হবে, বা কানাডার গাইডলাইনে বলছে যে কোভিড-19টা হচ্ছে বেস্ট। যাই হোক, আমরা কুলি করিয়ে নেব। এরপরে আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করব, সেটা কোলোটেক হোক। আমরা ভাইরাসিডের নাম জানছি, এটা আগে কখনো জানতাম না, আরিফকে ধন্যবাদ সিলেটের। এরপরে যে আমাদের মেডিকেল গেজেট গুলা, যে ভালো একটা মাস্ক আমাদের অবশ্যই ইউজ করতে হবে, N95 মাস্ক। সেখানেও প্রবলেম হচ্ছে, আমার মতো যারা বেয়ার্ড লোক, যারা দাঁড়িয়ালা, তাদের জন্য কিন্তু N95 মানে পারফেক্ট না, তাদের অন্য বিকল্প চিন্তা করতে হবে। এটা আমাদের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াইছে। সে N95 হোক, ভালো মাস্ক ব্যবহার করতে হয়। নীতিশ নিউ মাস্কে অ্যাডভাইস করছে, আমি সেটাকে কালেক্ট করছি। এর মধ্যে গিল মাস্ক আসছে, আমরা কিন্তু মেডিকেল গেজেট কেনার মধ্যে আছি। আমি আজকেও কিন্তু একটা হাতে পাইলাম, যে আমার PRP, অড ইয়ার পিউরিফাইড রেসপিরেটর, বেশ কস্টলি, 70,000 টাকা দাম। তবুও কিনতে হলো, এটা বাধ্য হয়ে কিনতে হলো। আমাদের মাহফুজ, ডাক্তার মাহফুজ বা আরো কয়েকজন ব্যবহার করতেছে। আমরা আল্ট্রাভায়োলেট মানে ইয়েটা ল্যাম্প ইউজ করতেছি, ফগার মেশিন, ইয়ার পিউরিফায়ার কিনতেছি, অ্যারোসল বক্স, মিলন, যেটা আমার রুমমেট মিলন ভাই রংপুরে তৈরি করছে, যেটা আমাদের ডেন্টাল সোসাইটি গাইডলাইন হিসেবে এটা ইউজ হচ্ছে। এর যেগুলো আমরা পারি, এইগুলো কিন্তু লজিস্টিক্স আমাদেরকে সাহস দিবে, আমাদেরকে নিরাপত্তা দানে সাহায্য করবে। এখন যার যেভাবে সামর্থ্য আছে, একটা জুনিয়র ডাক্তার কিন্তু এই মেডিকেল অল গেজেট কালেক্ট করা কিন্তু বেশ কঠিন। আমি এখানে আরেকটা কথা, একটা আপিল করি হুমায়ুন কবির বুলবুল স্যারকে, যে মানে আমরা অনেক সময় ট্রেডার্সদের বদনাম করি, কিন্তু এই সিচুয়েশনে আমাদের অনেক ডেন্টাল সার্জন কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী মানে ইনস্ট্রুমেন্ট মানে ইম্পোর্ট করতেছে। যে হ্যান্ড গ্লাভস আমরা কিনছি মার্চ মাসে 350 টাকা প্যাকেট, 100 হ্যান্ড গ্লাভস, সেটা এখন উঠে গেছে 1500 টাকায়। এটা জুনিয়র ডাক্তারের পক্ষে কিভাবে করা সম্ভব? যদি ডেন্টাল সোসাইটির মাধ্যমে আমাদের ট্রেডারদের সাথে, বা যারা ইকুইপমেন্টের ব্যবসা করতেছে, তাদেরকে ভার্বালি হোক বা রিটার্ন দিয়ে হোক, যে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে কিছুটা যেন তার রিজনেবল হয় দামের ক্ষেত্রে। তাদেরও যুক্তি আছে যে হয়তো চায়নাতে দাম, তাদের মেইন ইসের সোর্স তো চায়নাতে, দাম বেড়ে গেছে। তারপরে যদি আপনি একটু ইনিশিয়েটিভ নেন, তাহলে মনে হয় জুনিয়র ডাক্তাররা বা আমরা উপকৃত হতে পারি। প্লিজ একটু দেখবেন। যাই হোক, আমরা এই গাইডলাইনের আমাদের রিসার্চ পার্সন ইব্রাহিম ভাই, উনি আজকে এখানে সংযুক্ত নাই। মার্চ মাসে 2 বছর আগে মার্চ মাসে আমরা কিন্তু ইয়ার সাথে, আমরা ইব্রাহিম ভাইয়ের সাথে চীনে একটা কনফারেন্সে গেছিলাম। ওখান থেকে একটা ট্রেড ফেয়ারে গেছিলাম, চীনের খুব বড় ট্রেড ফেয়ার গুয়াংজুতে। তো ওখানে আমি দেখলাম যে
আমরা জেনে বা না জেনে অনেক আইসোলেটেড সন্দেহের জন্য জিনিসপত্র যেগুলো এগুলো কিনে ফেললাম, অনেক জিনিস কিনলাম, যেমন কয়েল রাবার ড্যাম, প্রতিটা জিনিস, এবং সে ট্রিপল সিরিঞ্জের যে টিপস এগুলো আমরা অনেক কিনে ফেললাম, খুব চিপে পাওয়া যেত, ইব্রাহিম ভাই কিনলো, আমিও কিনলাম। সেই জিনিসগুলো যে এখন এত প্রয়োজন হয়ে পড়বে, এখন আমরা টের পাচ্ছি যে জিনিসগুলো কত প্রয়োজনীয়। যাই হোক, আমরা একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে আমার সেফটি প্র্যাকটিস যদি নামতেই হয়, আমার সেফটি, ডাক্তারের সেফটি, আমার অ্যাসিস্ট্যান্টের সেফটি। যদি অ্যাসিস্ট্যান্ট কিন্তু যদি ইনফেক্টেড হয় তাহলে আমি কিন্তু নিরাপদ থাকবো না। এরপর হচ্ছে আমার রোগীর সেফটি, আমি নিজের সেফটিটা ভাবতেছি, কিন্তু আমার রোগী যেন আমার চেম্বার থেকে আবার কোরাস ইনফেকশন না হয়, কোভিড পজিটিভ হয়ে বাসায় ফিরে না ফিরে। সর্বশেষে আমার কিন্তু পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে। আমরা হয়তো গাইডলাইনে বা ইয়েতে অনেক বলা হচ্ছে যে এক্সস্ট ফ্যান ইউজ করবো, আমরা অ্যারোসল পলিউশন কাজ করলে এটা অ্যারোসল বক্স বা ইউজ করবো, অথবা আমরা এক্সস্ট ফ্যান দিয়ে বাইরে ফেলে দিব। কিন্তু খেয়াল রাখতে হবে বাইরে দিয়ে আবার একটা সাধারণ মানুষ যে হেঁটে যাচ্ছে সে যেন ইনফেক্টেড না হয়, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আমাদের যে মানে মেডিকেল ডিসপোজালটা, আমরা হয়তো আগে অনেকে এটা নিয়ে ভাবতাম না, এখন কিন্তু এটা সাংঘাতিক ভাবে ভাবতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক। আমরা যে মেডিকেল গেজেট বা সবকিছু ইউজ করব, সাবধানে চলার চেষ্টা করব, এগুলো আমাদের লজিস্টিক সাপোর্ট, এগুলো আমাদেরকে ইয়ে করবে, সাহস দিবে, কিছুটা নিরাপত্তা সাহায্য করবে। সর্বোপরি আমরা আল্লাহর পরে কিন্তু বিশ্বাস করব যে সুস্থতা দানকারী আল্লাহ। আমার চেম্বারে আমাদের একটা মানে ইয়ে লেখা আছে, সেটা হচ্ছে ডাক্তার চিকিৎসা সে করতে পারে মাত্র, কিন্তু সেবা দানকারী মেডিকেল হচ্ছে আল্লাহ। আমি এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যে এই প্যান্ডেমিক সিজনেও হয়তো আমরা ইমার্জেন্সি চিকিৎসা বা যে কোনো চিকিৎসা করব, কিন্তু সুস্থতা দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই বিশ্বাস নিয়ে আমরা হয়তো সীমিত পরিসরে হয়তো প্র্যাকটিস শুরু করতে পারবো। আর এই প্যান্ডেমিক সিচুয়েশন আসলে আমাদের উপরে আল্লাহর একটা পরীক্ষা। সূরা বাকারার 155 আল্লাহ বলছে যে আমাদের উপরে ভয়ভীতি দিয়ে বা আল্লাহ পরীক্ষা করবেন, জীবন সম্পদ ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। কাজেই আমাদেরকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। নিশ্চয়ই আমাদের সামনে ভালো সময় আসবে, আমরা সবাই আবার আগের মতো ভালোভাবেই সবাই চলাফেরা করতে, প্র্যাকটিস করতে পারবো। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর শহীদুজ্জামান বাবলু স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমরা খুলনা মেডিকেল কলেজের একটা ধারণা পেলাম। আমরা খুব ছোট্ট করে খুলনা শিশু হাসপাতালে ডক্টর শাকিল ইমরান প্রীতমের কাছে যাব। ছোট্ট করে অল্প পরিসরে খুলনা শিশু হাসপাতালের অবস্থা একটু জানাবেন, তারপর আমরা আমাদের লার্নার প্যানেলিস্টের কাছে আবার ফেরত যাব। ডক্টর শাকিল ইমরান প্রীতম যদি থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি একটু অল্প পরিসরে আমাদেরকে শিশু হাসপাতালে গিয়ে পরিস্থিতি একটু জানাবেন এবং কিভাবে চিকিৎসা দিচ্ছেন। স্যার সম্ভবত নেটে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে শাকিল, আমরা আপনার কাছে পরে আসবো। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি প্রফেসর ডক্টর আফজাল হোসেন বাচ্চু স্যারের কাছে। ডক্টর আফজাল হোসেন বাচ্চু স্যার, এই প্যান্ডেমিক সিচুয়েশনে পেডিয়াট্রিক রোগীদের ডেন্টাল সার্ভিসে কি কি ধরনের লিমিটেশন হচ্ছে স্যার, এই বিষয়ে আপনি একটু বলবেন। Assalamualaikum. হ্যালো, আসসালামু শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। বিষয়টা পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির দুটো জিনিস ইম্পর্টেন্ট, এটা হলো চাইল্ড সাইকোলজি অ্যান্ড চাইল্ড ম্যানেজমেন্ট। তো স্বাভাবিকভাবেই ডেন্টিস্ট্রি প্রফেশনটায় শুধু চাইল্ড না, আবার বৃদ্ধ বনিতা সবার বিরুদ্ধে একটা আতঙ্ক আছে। সম্ভবত কোনো ব্রহ্ম রচনা করার সময় সিনেমা কিংবা নাটক এই সমস্ত ক্ষেত্রে সবার বিরুদ্ধে একটা ভীতি কাজ করিয়েছে। এজন্য সাহিত্যকর্ম যারা করেছে, তারপরে থ্রি স্টুজেস বিভিন্ন কার্টুন ছবির ভিতরেও এটার উপর, এই প্রফেশনটার উপর একটা ভীতি তৈরি করেছে। সবাই এটার ব্যাপারে একটা ভয়টা কাজ করে শিশুদের মধ্যে স্বাভাবিক অবস্থাতে। যখন আমরা শিশুদের জন্য আশেপাশের পরিবেশটা একটু আনন্দঘন করার চেষ্টা করতাম, কেউ কেউ বেলুন রাখতাম, আমাদের ড্রেস আপ গুলো একটু ভিন্ন হতো, তখনও তারা অনেকটাই খুব স্বাভাবিক হতে পারত না।
প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য ক্লিনিক এখন আমাদের একটা পিপিই কিংবা আমরা হেলথ শিট অন্যান্য যে আয়োজনটা এটা অনেকটা নবচারীর দেশের মতো হয়েছে। তো সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে তাদেরকে চেয়ার সাইডে নেওয়াটাই সবচেয়ে বড় সমস্যা। আমাদের অবয়ব আমাদের বিভিন্ন কিছুতে এই জিনিসটা দাঁড়াবে। আর একটা বিষয় দাঁড়াচ্ছে এই, যেহেতু প্যান্ডেমিকের ভিতর আমরা স্বাভাবিক কাজ যেগুলো সেগুলোর থেকে আমরা নিজেরা অবশ্যই দূরে থাকবো। এখন ইমার্জেন্সির ক্ষেত্রে সেই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা প্রাইমারি ডেন্টিশনে বাচ্চাদের ওটার কাউকে পালপোটমি করি, পালপেক্টমি করা এই মুহূর্তে বিষয়গুলো না। তার পেইনটা যদি অ্যাকিউট পেইন, সিভিয়ার পেইন থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখন রিমুভালটাকেই মনে হয় আমাদের একমাত্র পথ হিসাবে নিয়ে নিতে হবে। আর কোনো ক্ষেত্রে পাল্প একটু এক্সপোজ থাকলে সেখানে মনে হয় আমরা ডিভাইটালাইজার ইউজ করা অথবা জিঙ্ক অক্সাইড ইউজের ড্রেসিং দিয়েও আমরা বাচ্চাদেরকে খুব অল্প সময়ের ভিতর আমার অফিস টাইমটাকে যতটা রিডিউস করা যায় সেটা করা। পাশাপাশি তার প্যারেন্টস, বাবা মা যাই হোক, ওদেরকে আমরা কিছু জিনিস অ্যাডভাইস করতে পারি, কিছু জিনিস শিখিয়েও দিতে পারি। সেখানের ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে আমাদের দেশে এখন আমরা লিডোকেন হাইড্রোক্লোরাইড যে লোকাল অ্যানেস্থেটিকটা ব্যবহার করি, এটা আমাদের এখন পেস্ট ফর্মে পাওয়া যায়। কোনো কোনো কোম্পানি কিছুটা একটা জেলও তৈরি করেছে। ওগুলো অ্যাপ্লিকেশনটা তাদেরকে মনে হয় আমরা গাইড আপ করে সাময়িক অসুবিধাটা, সাময়িক পেইনগুলো রিডিউস করাটা ভালো। আর আমি এই ব্যক্তি জীবনে অনলাইনে আমি বাচ্চাদের, কারণ আমার স্টেশনে আমি যাই না, সেখানে আমি স্কাইপে কাজ করি, ওদের ছবি দেখে আমি কারো কারো ক্ষেত্রে এরকম একটা পরামর্শ দিয়েছি। ওটা চুইংগাম চিবায়া যে সমস্ত ক্যাভিটি আছে কিন্তু এখন পর্যন্ত তার পেইন হয় নাই, চুইংগাম চিবিয়ে ওখান থেকে কিছুটা অংশ নিয়ে চুইংগাম রেস্টোরেশনের একটা পরামর্শ দিচ্ছি। ওরাও অনেক খুশি। আমি 3 মাসে আমি খুব খারাপ কিছু পাইনি। যদিও একটা কথা থাকে চুইংগাম কতক্ষণ থাকবে, আমি বললাম 20 বার পরে গেলে দিনে 20 বারই এটা দেওয়া যাবে। একটা চুইংগাম 4 টাকা দাম, 4 টাকা দেন 20 বার রেস্টোরেশন করবে। আর কখনো কখনো এটার ক্ষেত্রে যখন রেস্টোর হয়ে যায় ভেতরে প্রেশার থাকার জন্য কারো কারো পেইন ফিল করে। চুইংগামটা একটু স্যার ইন্টারাপ্ট করি, চুইংগামটা অবশ্যই সুগার ফ্রি হতে হবে, তাই কি? কোনো চুইংগামই সুগার দিয়ে তৈরি করে না, কোনো চুইংগামই সুগার দিয়ে তৈরি করে না, একটা ভুল ধারণা। স্যাকারিন দিয়ে তৈরি করা হয় চুইংগাম। মিষ্টি মানে চিনি না। আমরা মনে হয় অনেকেই ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা তো সুইটেনার খায়, ওটা তো চিনি না। তো সুইটেনার ভিন্ন জিনিস, সুইটেনারটা ভিন্ন জিনিস। পেস্টের ভিতরেও সুইটেনার ইউজ করা হয়, চুইংগামের ভিতরে সুইটেনার ইউজ করা হয়, কারণ সুগারটা ও ফার্মেন্টেবল হয়ে যায়, ও আসলে স্টে করে না। একটা দিনের বেশি সুগার কখনোই থাকবে না, সে পচে যাবে। সুতরাং কোনো ম্যানুফ্যাকচারাররা ওরা দীর্ঘ সময়ের জন্য একটা প্রোডাক্ট তৈরি করে, ওখানের ভিতর স্যাকারিন আর সরবিটল ইউজ করা হয়, তারা সুইটেনার। এখানে কোনো চিনিই ব্যবহার করা হয় না, চিনিই ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে এটা একটা সাময়িক একটা ব্যবস্থা, ঘরে বসে যে প্রক্রিয়াটা। তো বাচ্চাদের এই কয়েকটা বিষয়ের মধ্যে আর একটা জিনিস যেটা বাচ্চাদের অ্যারাইজ করেছে, আমরা যে আমাদের কটন বার্ড গুলা ইউজ করি, কটন বার্ডে আমাদের লোকাল অ্যানেস্থেটিকের যে পেস্ট ফর্মটা, ওটা অনেক সময় খুব অ্যাকিউট পেইনের ক্ষেত্রে কটন বার্ড দিয়ে টপিক্যাল অ্যাপ্লিকেশন, যেটা অনেকদের পাল্প এক্সপোজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে যদি ক্লিনিক্যালি তাদের কাজ না করা হয়, অনেক সময় গভীর রাতেও এরকম ফোন আসে, তো তখন তাদের জন্য সাময়িকভাবে আমরা কটন বার্ডের সঙ্গে পেস্ট লাগায় ইন্টাপলপল টাইপ আর কি, অনেকটা অ্যানেস্থেসিয়ার টপিক্যাল একটু ইউজ করে আমরা কিছুটা রিলিফ করি। আমি পারতপক্ষে এ ধরনের ফোনে আমি কখনো মানে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি না। অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব না করার কারণ হচ্ছে যে প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকগুলো ড্রাগের সঙ্গে, অনেকগুলো মেডিসিনের সঙ্গে অনেক রকম ইন্টারাকশন হতে পারে। সুতরাং প্যান্ডেমিকের সময় সর্বোচ্চ প্যারাসিটামল, হিস্টাসিন এ পর্যন্ত অগ্রসর হওয়া যেতে পারে। এটা আমার ব্যক্তিগত বিষয়টা, কারণ আমি কিছু স্টাডি করে দেখলাম যে আমরা অনেক সময় এই কারণের জন্য দিচ্ছি, কারণ একটা ভাইরাল ইনফেকশনের মধ্যে আমরা আছি, ভাইরাল একটা প্রবলেমের মধ্যে আছি। অনেক সময় ডেন্টিস্ট্রি কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করি, জানি না ইন্টারনাল ডাইজেশন এবং সিস্টেমেটিক কোনো প্রবলেম করতে পারে কিনা। সেক্ষেত্রে বোধ করি একটু সতর্ক থাকাটা আমাদের জন্য একটু ভালো হয়ে দাঁড়াবে। আর ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত আমার অফিসে যাইনি, এটা একান্তই পার্সোনাল। বয়সও হয়েছে, হয়তো আমার মনোবল একটু দুর্বল, সেটা থেকে আপাতত আমি একটু দূরে আছি।
স্যার আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু স্যার একজন পুষ্টিবিদ, এই মহামারীকালীনে খাদ্যাভ্যাস বড়দের এবং বাচ্চাদের এটা নিয়ে যদি একটু বলতেন অল্প শর্ট করে। খাদ্য নিয়ে আমাদের একটু তিনটা, একটা ফুড, একটা নিউট্রিয়েন্ট, একটা ডায়েট। তাহলে ফুড যা খাওয়া যায় সেটাই খাদ্য, কিন্তু এর সব খাদ্যের ভিতরে পুষ্টি থাকে না, আমাদের দরকার নিউট্রিয়েন্ট, এটা একটা ফুয়েল। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে খাদ্যের 6টা উপাদান থাকে। প্যান্ডেমিক কিংবা এই অবস্থা আমাদের মুখ্য কাজটা নিজেকে রক্ষা করা হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট আপ করা। সেই ইমিউনিটি বুস্ট আপ করার জন্য 6টা উপাদানের ভিতর মিনারেল ভিটামিন স্টার হচ্ছে এবং রিসেন্টলি মনে হয় কাউকে জিঙ্কের কথা বলা হচ্ছে, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সির কথা বলা হচ্ছে, ভিটামিন ডি এর কথা বলা হচ্ছে। খুব ইজিলি এই বিষয়গুলো আমরা পেতে পারি। এখন ভিটামিন ডি এর ক্ষেত্রে সানলাইট এক্সপোজারের কথা বলা হচ্ছে, কিন্তু আরো খুব সহজ পথ আছে। ছোট মাছ খেলেই ভিটামিন ডি রিকোয়ারমেন্ট আমাদের পূরণ হবে, ওর যে বোনস সহ, কাটা সহ ছোট মাছ, তো ওখান থেকে আমরা ভিটামিন ডি পেয়ে যাব। দুধের ভিতরেও ভিটামিন ডি আছে, ডিমের ভিতরেও আছে, তবে ছোট মাছ বেস্ট চয়েস। তো টোটাল ওর যে বোনসটা আছে এটার ভিতরে হিউজ পরিমাণ ভিটামিন ডিও আছে, অন্যান্য মিনারেলস রয়েছে। সির ক্ষেত্রে অনেক সময় সবাই লেবুর কথাটা বেশি বলছে, কিন্তু লেবু সবাই মনে হয় কারো কারো অনেক রকম প্রবলেম হয়, ডেগুর আসতে পারে, হতে পারে। সো ইজি ক্ষেত্রে এটা সিজনাল ফ্রুটসটা পছন্দ করাটা জাস্টিফাইড। বড়দের জন্য কাঁচামরিচ ইজ বেস্ট চয়েস, যে কোনো ডাল ভাতের সঙ্গে সে খেতে পারে। চানাচুর, মুড়ি, এগুলা চানাচুর মুড়ির সঙ্গেও খাওয়া যায়। আর ছোটদের ক্ষেত্রে আমাদেরকে তাদের চয়েস অনুযায়ী আমাদের সিজনাল ফ্রুট যেমন কামরাঙ্গা আছে, আমাদের জলপাই আছে, আমলকি আছে, কাঁচা পেয়ারা আছে, অসংখ্য জিনিস। কেবলমাত্র লেবুর উপর যেন এই বিষয়টা আমরা ভরসা না করি। লেবু অনেক সময় ডাইজেস্টিভ কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, সে একটু ডিস্টারবেন্স দেয় বলে লেবুর বিকল্প আমি কিছু দিলাম, বড়দের জন্য কাঁচামরিচ। আর জিঙ্কের একটা বিষয় আছে, জিঙ্কটা অনেকেই আমরা যে ভিটামিন ডি, জিঙ্ক ট্যাবলেট কিংবা এগুলো খাচ্ছে, কিন্তু এর আরডিএল ডেইলি রিকোয়ারমেন্টটা কিন্তু আমরা জানি না। এটার ক্ষেত্রে সবার জন্য রেডি ফর্মে সবাই খাচ্ছে, এটা ঠিক আমি সমর্থন করতে পারছি না, কারণ এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হবে। সেই ক্ষেত্রে ফুড সোর্স থেকে যদি আমরা জিঙ্কটা নেই, জিঙ্কের একটা হিউজ সোর্স পাকা কলার ভিতর আছে। পাকা কলা ডেইলি বিকালবেলা একটা পাকা কলা খেলে আমরা জিঙ্কের যে রিকোয়ারমেন্টটা সেটা কভার করতে পারছি। আর প্রোটিনের ভিতরেও জিঙ্ক আছে, প্রোটিনের ভিতরে সে ডিমেও আছে, দুধেও আছে, মাংসতেও আছে, জিঙ্ক আছে, প্রত্যেকটা দুধের ভিতরেও জিঙ্ক পাওয়া যাচ্ছে। সুতরাং এটা আমরা খাবারের উৎস থেকে, রেগুলার খাবারের মধ্য থেকে আমরা এই ইয়েগুলো একটু যদি সংগ্রহ করি, আমরা যেন রেডিমেড ট্যাবলেটকে অনেকেরই অনেক রকমের সিচুয়েশন অ্যারাইজ করতে পারি। সুতরাং ফুড সোর্স থেকে আমরা আমাদের এই নিউট্রিয়েন্ট গুলো, এই ভিটামিনস গুলো নেওয়ার চেষ্টাটা করি, তাতে করে আমরা একটু হেলদি থাকবো। কারণ ফুড ডাইজেস্ট করার জন্যই আমাদের বডি। আর এই অসুস্থতার মুখ্য কারণটা, যে যত বেশি নেচার থেকে দূরে চলে যাবে, ন্যাচারাল খাবার থেকে যে যত দূরে, তারা ততটা ডিজিজড হবে। তো আমাদের ট্রাইটা থাকতে হবে আমরা যেন নেচারের কাছাকাছি থাকি, নেচারের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেই, ন্যাচারাল খাবারটা সংগ্রহ করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আমাদের সাথে থাকবেন। আমরা আবার ফেরত আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন প্যানেলিস্ট, ডক্টর এস.এম. আব্দুল কাদের রুবেল স্যার। স্যার, আপনি এন্ডোডন্টিক্স এর সাথে জড়িত আছেন। আমরা জানি এন্ডোডন্টিক্স এর মেইন কাজ হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। ডক্টর এস.এম. আব্দুল কাদের রুবেল স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ ডক্টর সানি। স্যার, রুট ক্যানাল ট্রিটমেন্ট আমাদের এন্ডোডন্টিক্স এর মেইন ট্রিটমেন্ট, আমরা জানি, সবাই এটার উপরই ডিপেন্ড করি। এতদিন স্যার আমরা এন্ডো প্রোটোকলে জানি রুট ক্যানাল ওপেন করে ডিবি দিয়ে বেশি দিন রাখা যাবে না, কিন্তু এই প্যান্ডেমিকে আমাদের সবাই সাজেস্ট করছে একটু ইউজেনল, একটু ডিবি দিয়ে রেখে দিলে প্রচন্ড পেইন, অ্যাকিউট পালপাইটিস যেটা, সেটাতে কাজ করছে। এবং দেখা যাচ্ছে রোগীর ব্যথা কমে গেলে এই প্যান্ডেমিকে রোগী আসছেও না, আগেও আসতো না, এখন না আসার পরিধিটা আরো বেশি। এই দাঁতের ভবিষ্যৎ কি স্যার? নেক্রোসিসের বিষয়টি যদি জানাতেন, আর কতদিন পর্যন্ত ডিবি আমরা সেফলি অ্যালাউ করবো বা আমরা অ্যালার্ট থাকবো সেই পেশেন্টের ব্যাপারে, এটা নিয়ে যদি একটু বলতেন। ডক্টর সানি, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে।
আমি প্রথমেই ধন্যবাদ জানাই খুলনা থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং খুলনার সমস্ত ডেন্টাল সার্জনকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সাথে আমাদের এই এই মানে বিজ্ঞ আলোচনায় মানে আমাদের মানে মাদার অর্গানাইজেশনের সম্মানিত মহান সচিব মানে ইয়ার অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল স্যার আছেন, সাথে আমার পরম শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা স্যার, এবং গাজী মেডিকেল কলেজের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ডক্টর গাজী মিজানুর রহমান, এবং আমাদের প্যানেলিস্টে আমার শ্রদ্ধেয় বড় ভাই মানে আফজাল হোসেন বাচ্চু ভাই, এবং আমার খুবই আর কি পছন্দের নীতিশ সহ সবাইকে মানে আসসালামু আলাইকুম। খুলনা হচ্ছে আমার দাদা বাড়ি, আমি খুলনারই মানুষ। তো যখন ডক্টর সানি মানে এরকম একটি প্রপোজাল দিল, আসলে খুলনার কথা শুনে তো এমনি কেমন জানি লাগে আর কি। তো খুলনায় আমার প্রথম চাকরি, দাপকে চাকরি করে আসছি। তো যাই হোক, আসলে আমি আর সবাইকে শুভেচ্ছা। আসলে এন্ডোডন্টিক্স এর যে বিষয়টা নিয়ে ডক্টর সানি প্রশ্ন করলো, আসলে মেইনলি এই 4 মাস যাবত সমস্ত ডেন্টাল সার্জনকে যত ফোন আসছে, তার আমি মনে করি যে 95% এর বেশি ফোন আসছে ব্যথার জন্য, এবং সেই ব্যথাটা ধরে নিই আমরা মোস্ট অফ দ্য পেইন ইজ পালপাল অরিজিন। এই পালপাল অরিজিন পেইন আমরা আসলে এই 4 মাস যাবত টেলিমেডিসিন করে আসলে করেছি কি, আমরা কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, কোনো একটা পেইন কিলার দিয়েছি, বা আমরা একটা মাউথওয়াশ দিয়েছি। আজকে এই প্রোগ্রামটা যারা স্পন্সর করছেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমার খুবই পছন্দের মাউথওয়াশ বায়োডিন আমি অলওয়েজ প্রেসক্রাইব করি, এবং স্কয়ারকেও ধন্যবাদ মানে আজকের এই মানে আয়োজনটাকে হোস্ট আর কি করার জন্য। আমরা আসলে সত্যি সত্যি কি পালপাইটিস পেইন ওষুধ এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কি নিরাময় যোগ্য? সত্যি সত্যি নয়। তো আমরা যেটা করছি এই 4 মাসে, এই পালপাইটিসটা অ্যাকিউট পালপাইটিস ছিল, আমরা অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ দিয়ে এটাকে ক্রনিক পালপাইটিসে নিয়ে আর কি গিয়েছি, এবং আলটিমেটলি এটা পাল্প নেক্রোসিস হয়েছে। সো আসলে কিন্তু এই 4 মাস যাবত পেশেন্ট অনেক সাফারিংসে আছে। তো এখন আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এবং যে কথাগুলো খুবই প্র্যাকটিক্যাল কথাগুলো আলোচনা হচ্ছে, যে এখন আসলে ডেন্টিস্টদের চেম্বারে ফিরে যেতে হবে প্রোটোকল অনুযায়ী, এবং সেই প্রোটোকলের কাজ করছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। এটা আমি মনে করি একটা হাম্বল ওয়ার্ক, এবং যেটা আমাদের প্রফেসর হুমায়ুন কবির বুলবুল স্যার বললেন, বাংলাদেশের পার্সপেক্টিভে একটি প্রোটোকল ডেভেলপ করা খুবই কঠিন। কেন? এটা কর্পোরেট লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত যে ডেন্টাল সার্জনরা কাজ করেন তাদের জন্য একটা প্রোটোকল দেওয়া খুব সহজ, যেটা এডিএ দেয়, যেটা সিডিসি দেয়, কিন্তু আমাদের জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং। এবং কাজটা বাংলাদেশ ডেন্টাল সোসাইটি প্রথম থেকে করে আসছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমি মনে করি ডেন্টাল সার্জনরা এই প্রোটোকল থেকে তার প্রয়োজন অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী, তার প্র্যাকটিস অনুযায়ী এই প্রোটোকলটা বাস্তবায়ন করবে, এর কোনো বিকল্প নাই। যেহেতু কোভিড আমাদেরকে ছেড়ে যাবে না, অতএব প্রোটোকল ছাড়া আসলে কাজ করা মানে অসম্ভব। প্রোটোকলের মধ্যে যেটা আসছে, হ্যাঁ, পেইন নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসবে, যদি সেটা পালপাল অরিজিন হয়, তাহলে আমাদের হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, অথবা ডাইরেক্ট পাল্প ক্যাপিং করতে হবে, যদি সেই স্টেজটা রিভার্সেবল পালপাইটিস স্টেজে হয়। সো এখন প্যান্ডেমিকে দুইভাবেই পেশেন্ট আসতে পারে, কিন্তু ডক্টর সানির যে প্রশ্ন, সেটা ধরে নিলাম আমি ইরিভার্সেবল পালপাইটিস, তার মানে এই পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। সো আমরা এখন সবসময় বলি যে অ্যারোসল জেনারেশন যত কম করা যাবে তত ভালো, এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া যদি আমরা এক্সক্যাভেট করেও পাল্প এক্সপোজ করতে পারি, তাহলে কোনো কোনো সময় ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য আমরা ডিভাইটালাইজ ইউজ করব। ডিভাইটালাইজ ইউজ করলে আসলে হয়টা কি, মানে জিনিসটা কি হয়? পাল্পে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি পাল্পে আমরা নেক্রোসিস ডেভেলপ হয়, এবং সেই নেক্রোসিসটা লিকুইফ্যাকশন ইয়ারকে নেক্রোসিস ডেভেলপ করে। এবং পাল্পের যে 3টা স্টেজ আছে, মানে করোনাল পাল্প, রেডিকুলার পাল্পেও আবার 3 ভাগ, করোনাল 1/3, মিডল 1/3 এন্ড অ্যাপিক্যাল 1/3।
সো আসলে করোনাল 1/3 থেকে নেক্রোসিসটা স্টার্ট হয় এবং এটা অ্যাপিক্যাল 1/3 পর্যন্ত যেতে স্টাডিতে আছে ডিপেন্ড করে 7 থেকে 15 দিন সময় লাগে। সো যদি আমি একটা ডিভাইটালাইজার দিয়ে 7 দিন অপেক্ষা করি তাহলে ধরে নেওয়া যায় যে এই নেক্রোসিসটা মিডল 1/3 ক্রস করবে না, অতএব এই পর্যন্ত সেফ। বাট যদি ডিভাইটালাইজার দেওয়ার পরে এটা অ্যাপিক্যাল 1/3 ক্রস করে রুটের পেরিএপিক্যাল রিজিয়নে যখন চলে যাবে নেক্রোসিসটা, তখনই আসলে বিপদ, অনেক বিপদ। তখন দেখা যায় যে নেক্রোসিসটা পেরিএপিক্যাল রিজিয়নে স্প্রেড করেছে এবং তখন নেক্রোসিসের যে সিকিউলি সেই সিকিউলি ডেভেলপ করে পেরিএপিক্যাল রিজিয়নে, ওইখানে নেক্রোসিস হতে থাকে এবং এই নেক্রোসিসটা আসলে পালপাইটিসের নেক্রোসিসের যে সিকিউলি মানে আনট্রিটেড পালপাইটিসের যে সিকিউলি সেটার থেকেও কিন্তু বেশি স্প্রেডিং টাইম। সো আমরা এই সময়ে প্র্যাকটিসে ফিরবো, কিন্তু ডিভাইটালাইজার ইউজ করার পরে পেশেন্টকে অবশ্যই আমরা বলবো উইদিন 7 days অর ম্যাক্সিমাম 15 days, ম্যাক্সিমাম 15 days এর ভিতরে পেশেন্ট আসতে হবে। আদারওয়াইজ পেশেন্টকে এমন ভাবে আমরা মোটিভেট করবো, আদারওয়াইজ যেটা হবে মানে আসলে আমাদের প্র্যাকটিসের ক্ষতি হয়ে যাবে। পেশেন্টের ক্ষতি হওয়া মানেই হচ্ছে আমাদের প্র্যাকটিসের ক্ষতি হয়ে যাওয়া। সো এমন নয় যে ডিভাইটালাইজ দেওয়ার পরে 3 মাস পরে পেশেন্টকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিব, সে 3 মাসে কিন্তু পেশেন্টের আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। ডক্টর সানি, আমি মনে ক্লিয়ার করতে পেরেছি। তো এই প্যান্ডেমিকে ডিভাইটালাইজারের কথা আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, আমেরিকান এন্ডোডন্টিক অ্যাসোসিয়েশন বলছে, বাট এটা লং টাইমের জন্য না, এটা একেবারে খুব শর্ট টাইমের জন্য। আমরা যদি ধরে নিই ডেন্টিস্টরা এখন প্র্যাকটিসে ফিরবো, যেটা আমি বলতে চাই যে ডেন্টিস্টদের আসলে এখন প্র্যাকটিসে ফিরতে হবে উইথ দ্য প্রোটোকল। ধরেন যদি আমরা এভরি অল্টারনেট ডেতে প্র্যাকটিস করি, সেটা ধরে নিচ্ছি আমরা যে বেটার, বিকজ খুবই স্ট্রেসফুল এখন প্র্যাকটিসটা করা, কারণ খুব স্ট্রেস নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়। সো এভরি অল্টারনেট ডেতে যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিছুটা রিলিফ, এটা প্রথম দিকে, পরে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া তখন এটা পরবর্তীতে। সো একটা পালপাইটিসের পেশেন্ট যদি আসে, আমি যদি টাইম ম্যানেজ করতে না পারি সিঙ্গেল ভিজিটে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার, আমি ডিভাইটালাইজার ইউজ করব এবং আমি চেষ্টা করব উইদিন 7 days পেশেন্টটাকে আবার রিকল করা এবং উইদিন 7 days তার এন্ডোডন্টিক্সটা কমপ্লিট করা। এটা হচ্ছে সেফ। আর কোনো প্রশ্ন যদি থাকে? ধন্যবাদ স্যার, আমরা আপনার কাছে আবার ফেরত আসব। এরপরে আমাদের নেক্সট প্যানেলিস্ট ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যারের কাছে আসব, কিন্তু তার আগে আমাদের এখানে উপস্থিত আছেন খুলনা মেডিকেল কলেজের মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যার। স্যার শুনতে পাচ্ছেন কিনা আমাদের? আনমিউট। জি, শোনা যাচ্ছে। স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখন বেশিরভাগ চিকিৎসক টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে এবং আমরাও দিচ্ছি, এটা কি সাফিসিয়েন্ট? আপনি অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আজকের ডেন্টাল সোসাইটির অনেক সিনিয়র প্রফেসর স্যার এবং সম্মানিত ডেন্টাল সার্জনরা উপস্থিত আছেন এই সেমিনারে, সবাইকে আমার সালাম রইল। দেখেন, প্রতিটা সাবজেক্ট তার ওন মেরিটে বিবেচিত হবে। আমরা মেডিসিন সাবজেক্টের লোক, তো আপনারা ডেন্টাল মেনলি সার্জারি, এটা মেনলি একটা সার্জারি সাবজেক্ট। তো সেক্ষেত্রে দুটা সাবজেক্টের টেলিমেডিসিনের কার্যকারিতা, তার লিমিটেশন, এগুলোর ভিন্নতা অবশ্যই থাকবে। আপনাদের আলোচনার মাধ্যমে আমি জানলাম যে ডেন্টাল সার্জারিটা এটা কতটা লিমিটেশনের ভিতরে আছে। আমাদের মেডিসিনে এই লিমিটেশনটা একটু কম। আমরা অনেক পেশেন্ট, স্পেশালি কিছু ক্রনিক ডিজিজের পেশেন্ট আছে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, এরকম অনেক কিছু পেশেন্ট আছে যেগুলোকে আসলে ফলো আপ আমরা টেলিমেডিসিনের মাধ্যমে ইজিলি করতে পারি। কিছু থাইরয়েডের পেশেন্ট থাকে, তারা যদি রিপোর্ট করে, নিজে থেকে রিপোর্ট করে, সেই রিপোর্টগুলো আমাদের সেন্ড করে, সেগুলো ফলো আপ করে তাদের ওষুধ আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। মেডিসিনে আমাদের এই সুবিধাটা আছে। কিন্তু মেডিসিনে আমরা সমস্যা পড়ি যেমন নতুন পেশেন্ট হয়, স্পেশালি পেশেন্ট যদি
খুব ক্রিটিক্যালি ইল থাকে, এই পেশেন্টগুলো দূর থেকে ডিল করলে এখানে সুবিধা অসুবিধা সবগুলো ব্যাপারই আছে। অনেক ফাইন্ডিংস মিস হবে, পেশেন্টটার কেয়ার আসলে ঠিকমতো তখন হয় না। তো তারপরও আমাদের স্পেশালি আমাদের মেডিসিনের ক্ষেত্রে ক্রনিক পেশেন্ট, তারপরে ফলো আপের যে পেশেন্টগুলো আছে সেগুলো টেলিমেডিসিনে অনেকগুলোকেই ফলো আপ করা যায়, ট্রিটমেন্ট করা যায়, যদিও কিছুটা সীমাবদ্ধতা থাকে, তারপরও রিস্ক বেনিফিট হিসাব করে সেটা করা যায়। কিন্তু আপনাদের কাছ থেকে শুনলাম এবং অন্যান্য সাবজেক্ট যেমন ইএনটি, আই, যাদেরকে পেশেন্টের খুব কাছে যেতে হয়, নিঃসন্দেহে তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্য অবশ্যই প্রবলেমেটিক এটা হবে। তো আমাদের মেডিসিনে আমার যেটা অভিজ্ঞতা, শুরু থেকে আমরা হেল্প করে যাচ্ছি। তো ক্রনিক পেশেন্টকে হেল্প করা যায়, টেলিমেডিসিন তাদের ক্ষেত্রে অনেক উপকারী। কিন্তু অ্যাকিউট পেশেন্ট স্পেশালি যদি এমার্জেন্সি কেস হয় সেক্ষেত্রে আসলে খুব বেশি হেল্প করা যায় না। যদি কনসালটেশনে একজন জুনিয়র লেভেলের মেডিকেল অফিসার থাকে, তার সাথে আলোচনায় মডিফাই করে একটু হেল্প করা যায় ট্রিটমেন্টে, সেজন্য সীমাবদ্ধতা আছে। জি, আর কিছু না, ধন্যবাদ স্যার, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। এবার আমাদের ধন্যবাদ। নেক্সট প্যানেলিস্ট ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যারের কাছে যাচ্ছি। ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আপনি এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছেন, মোটিভেশনাল স্পিচের কথা বলেছেন। ডেন্টালে টেলিমেডিসিনের ক্ষেত্রে যৌক্তিকতা কতটুকু? ধন্যবাদ। প্রথমেই আমি যারা সংগঠক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আমাকে সংযুক্ত করার জন্য। আজকে প্রোগ্রামে উপস্থিত আমাদের সবার প্রিয়, আমাদের প্রাণপ্রিয় মানুষ, যার নেতৃত্বে আমরা আসলে চেষ্টা করছি কিছু কিছু কাজ করার জন্য, ঢাকা ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব অধ্যাপক মনকুর বুলবুল স্যার, এবং উপস্থিত আছে আমাদের মোল্লা স্যার, মতিউর মোল্লা স্যার, যিনি হচ্ছেন, আপনি ঠিকই বলেছেন, আমাদের ডেন্টিস্ট্রির এটা কি বলবো আসলে লিজেন্ডারি মহানায়ক। এবং উপস্থিত এক শব্দ বলতে চাই, যিনি ডেন্টিস্ট্রির খুব ওয়ান অফ দ্য স্মার্টেস্ট পার্সন এবং খুব চমৎকার প্রেজেন্টার, আমাদের রুবেল ভাই, এবং উপস্থিত অসম্ভব সেন্স অফ হিউমার যিনি আছেন, আমাদের খুবই প্রাণপ্রিয় মানুষ অধ্যাপক আব্দুল বাচ্চু স্যার, এবং রয়েছেন গাজী মিজান স্যার সহ অন্যান্য, রয়েছেন মার্শাল ভাই থেকে আরো সবাই। আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের প্রোগ্রামে। প্রথমে টেলিমেডিসিন নিয়ে বলার আগে আমি একটু বলতে চাই যে আসলে আমাদের ডেন্টিস্টে ফিরে যাওয়ার জন্য যেসব লিমিটেশন ছিল তার মধ্যে একটা আবার নতুন যোগ হয়েছে, সেটা হচ্ছে আমরা অনেকদিন প্র্যাকটিসের বাইরে থাকার কারণে আমাদের কিন্তু একটা নতুন লিমিটেশন যোগ হয়েছে। সেটা হচ্ছে এখন যখন আমরা হঠাৎ করে আমরা চেম্বার শুরু করব, যদি আমরা বাংলায় বলি চেম্বারে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা এতদিন অনেক বেশি ভয়ে চেম্বারে না গিয়ে আমরা বাসায় ছিলাম। এখন চেম্বার শুরু করতে গিয়ে যদি আমরা হঠাৎ করে নেমে পড়ি, তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা উল্টো রেজাল্ট হতে পারে। এবং যদি হঠাৎ করে অনেক ডক্টর আক্রান্ত হয়ে যায়, তাহলে আবার বাকি যারা নামার চেষ্টা করেছিল তারা ডিমোটিভেশন হবে। এই জন্য প্রথমেই আমি অনুরোধ করব, যারা অনেকদিন চেম্বার প্র্যাকটিস করছেন না, তারা হঠাৎ করে শুরু না করে প্রথমে চেম্বারে যান, গিয়ে নিজের চেম্বারটাকে দেখে তারপরে আপনি প্রয়োজনে চেম্বারে বসিয়ে আপনি টেলিমেডিসিন করেন, আপনি পেশেন্ট দেখেন, তারপর অন্যান্য কাজ শুরু করেন। কোনটা করবেন কোনটা না করবেন, আপনার কি আছে না আছে সেটার উপর ভিত্তি করে আপনি ঠিক করতে পারেন যে আপনি কোনটা নিরাপদভাবে করতে পারবেন। কারণ আপনি চেম্বার শুরু করতে গিয়ে আক্রান্ত হলে এটা কিন্তু অন্যদের জন্য ডিমোটিভেশনের কারণ হবে। তো এখন যেটা বলছিলেন টেলিমেডিসিনের বিষয়, প্রথমত আপনাকে বুঝতে হবে যে টেলিমেডিসিনের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি রোগের ডায়াগনোসিসটা আপনি ক্লিয়ার করতে পারবেন অনেকটাই। যেমন ধরেন আপনি হয়তো মোবাইল ফোনে জানতে পারলেন তার কি ধরনের প্রবলেম, তারপর ভিত্তি করে আপনি তাকে কিছু ইনভেস্টিগেশন দিতে পারেন, সেগুলো আপনাকে সে ইমু ভাইবার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে অথবা ওপিজি করতে পারে। আপনি দেখে আবার বলতে পারেন যে আপনার কি কি লাগবে, একই সঙ্গে আপনি কথা বলতে পারেন আপনার কি পরিমাণ খরচ হবে। কিন্তু ডেন্টাল ট্রিটমেন্ট যেহেতু সার্জারি রিলেটেড, সঙ্গত কারণে আপনি প্রথম দিকে ভেবেছিলেন এটা 2 মাস 3 মাস পর ঠিক হয়ে যাবে,
কিন্তু সেটা যেহেতু হচ্ছে না সঙ্গত কারণে আপনি কিন্তু এই টেলিমেডিসিনের যে শর্ট টার্ম যে ইমপ্লিকেশন সেটা কিন্তু তার গুরুত্ব অলরেডি হারিয়ে ফেলেছে। এখন আপনাকে চেম্বারে যেতেই হবে, কারণ আপনাকে চেম্বার আপনার একটা সার্কেল আছে তাদেরকে মেনটেন করতে হবে, আর আপনি পাল্প ডিভাইটালাইজার দিয়ে অথবা আপনি বারবার ইরিগেশনের কথা বলে আপনি তো খুব বেশি দিন তাদেরকে আটকে রাখতে পারবেন না। সেই কারণে টেলিমেডিসিনের গুরুত্বটা আসলে এখন অনেকটাই কমে গিয়েছে। আপনাকে এখন আসলেই প্র্যাকটিসে শুরু করতে হবে। তবে প্র্যাকটিস করতে গিয়েও টেলিমেডিসিনটাকে আমরা এর সাথে ইনকর্পোরেট করব। আগে যেরকম আমরা সবাই সেটাকে সংযুক্ত করে নিই, কিন্তু এখন আমাদেরকে সেটাকে অনলাইনে সংযুক্ত করে আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, যাতে এক্সপোজার কম হয় এবং যাতে আমরা পেশেন্টটাকে স্ক্রিনিং করতে পারি। এবং একটা জিনিস বলে রাখি, একটা পেশেন্ট যদি সত্যিই কোভিড পজিটিভ পেশেন্ট হয়, তাহলে সেই পেশেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য যে চেম্বারে যে অবকাঠামোগত যে অবস্থা সেটা অধিকাংশ চেম্বারেই নাই। ধরুন একটা পেশেন্টের যদি করোনা না থেকে তার যদি যক্ষাও থাকতো, টিউবারকুলোসিস থাকতো, তাহলে কিন্তু সেই পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য যে অবকাঠামোর সুবিধা, যেটাকে আমরা বলি নেগেটিভের সাথে শুরু করে হেপা ফিল্টার, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে অলরেডি তাদের সেট আপ আছে, সেগুলো আমাদের আগেই ছিল না। সেই কারণে আমি বলছি যে আমরা প্রথমেই সবচেয়ে গুরুত্ব দিব হচ্ছে যাতে আমাদের স্ক্রিনিংটা পারফেক্ট হয়, যাতে আমরা কোভিড পেশেন্টগুলোকে আমরা সামহাও আমরা অ্যাভয়েড করতে পারি। এবং কোভিড পেশেন্টের যদি ট্রিটমেন্ট করতে হয় ডেফিনেটলি তাদেরকে হসপিটাল সেট আপে করতে হবে, চেম্বারে না করার জন্য। সেই স্ক্রিনিং করার জন্য অনেকগুলো আমরা যেহেতু প্রোগ্রাম করেছি, তার মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যাডভাইস ছিল। একটা যেমন আপনি যদি ওপিজি করার সঙ্গে সঙ্গে পেশেন্টকে একটা এক্সরে চেস্ট করতে বলেন, অথবা যদি সিম্পল সিবিসিটা করতে বলেন, তাহলে কিন্তু এই সিবিসি, এক্সরে চেস্ট এবং পেশেন্টের লক্ষণ আছে কিনা এই তিনটাকে আপনি সন্নিবেশিত করে কিন্তু আপনার স্ক্রিনিংটা অনেক বেশি আগানো যেতে পারে। কারণ আপনি জানেন যে কোভিড পেশেন্টের ক্ষেত্রে এক্সরে চেস্টের সেন্সিটিভিটি হচ্ছে 51% মতো। তো সঙ্গত কারণে আপনি কিন্তু এইসব অ্যাডজাংটিভ প্রসিডিউর ব্যবহার করে আপনি স্ক্রিনিংটাকে স্ট্রং করতে পারেন এবং চেষ্টা করতে পারেন কোভিড পেশেন্টদেরকে চেম্বারে অ্যালাউ না করার জন্য। কারণ আসলেই কোভিড পেশেন্টদেরকে ম্যানেজ করার জন্য আমাদের চেম্বারে সেট আপ এখনো যথেষ্ট না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যার। আমি আবার একটু মনে করিয়ে দিই, আমাদের এই প্রোগ্রামটা স্পন্সর করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ, পাওয়ার্ড বাই সেফাটিল প্লাস এন্ড ভার্জিন মাউথওয়াশ। খুলনা থেকে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য ডক্টর মোসাদ্দেক হোসেনকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে এখন উপস্থিত আছেন রাজশাহী থেকে ডক্টর হাবিবুল হাসান মার্শাল স্যার। স্যার আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি? ডক্টর হাবিবুল হাসান মার্শাল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে স্যার, পাচ্ছি। আমরা তো পেরিফেরিতে আছি এবং আপনিও পেরিফেরিতে প্র্যাকটিস করছেন। পেরিফেরিতে প্র্যাকটিস করতে স্যার আপনি কি কি আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন এই করোনার সময়। থ্যাংক ইউ ডক্টর সানি। আজকে পেরিফেরিতে রাজশাহীতে আমি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হিসেবে কাজ করছি। সেই হিসেবে রাজশাহী সহ বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে ডেন্টাল সার্জনরা এই আজকের এই বৈশ্বিক পরিস্থিতি কোভিড-19 ক্ষেত্রে কি কি সমস্যায় পড়ছে, তাদের এই সমস্যাগুলো উত্তরণের কি পথ এবং এটা করতে গিয়ে কি কি লিমিটেশন, নিশ্চয়ই সেটা আমার নজরে আসে। সে প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আমি আজকের এই ওয়েবিনার, যেটার টাইটেল হচ্ছে লিমিটেশনস ইন প্রোভাইডিং ডেন্টাল সার্ভিসেস ইন কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, যার চেয়ারপারসন আমাদের ঢাকা ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সম্মানিত মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল স্যার, এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর গাজী মিজানুর রহমান, এবং আমাদের ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের সকলেরই শ্রদ্ধার পাত্র আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা স্যার সহ যারা এই প্যানেলে উপস্থিত আছেন, যারা শুনছেন, যারা আজকের বিপর্যয়কর এই বিশ্বে ডেন্টিস্ট্রিকে নিয়ে ভাবছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
কোভিড-19 মতো একটি বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন সময় পার করছি। আমি দেখছি এখন বাংলাদেশের ডেন্টিস্টগণ মূলত দুটো ইস্যুকে সামনে, এখন তাদের সামনে একটা হচ্ছে দেশ, জনগণ এবং জীবিকার তাগিদে তারা তাদের পেশায় ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব। কিন্তু এই পেশায় ফিরে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এরকম একটি পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন স্থানের গবেষণালব্ধ প্রযুক্তির সাথে আমাদের বাংলাদেশের দেশীয় প্রযুক্তির একটা মিলন ঘটিয়ে একটি কার্যকর, ব্যয় সাশ্রয়ী প্রযুক্তি নির্ধারণের চেষ্টা চলছে এবং আমরা অনেকটাই এগিয়েছি বলে মনে করি। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতৃত্বে একটি গাইডলাইন প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমাদের সম্মানিত মহাসচিব প্রফেসর হুমায়ুন কবির বুলবুল স্যার এখানে উপস্থিত আছেন। আমি তাকে এ ব্যাপারে আবারও ধন্যবাদ জানাতে চাই যে কাজটি একটি গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে দিয়ে সমাধান হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে এরকম একটি গাইডলাইন অথবা এরকম একটি প্রযুক্তির আমরা সংস্থান হয়েছে ঠিকই, কিন্তু রাজশাহী সহ বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে যে সমস্ত ডেন্টাল সার্জনগণ আজ প্র্যাকটিস করছেন বা প্র্যাকটিসে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, তারা একটি বড় ইস্যু তাদের সামনে, সেটা হচ্ছে তাদের নিরাপত্তা ঝুঁকি। এই নিরাপত্তা ঝুঁকিটা মূলত যে কারণে, সেটা হচ্ছে মাস্ক সহ অন্যান্য নিরাপত্তা সামগ্রীর দুষ্প্রাপ্যতা, যেটার কারণ হতে পারে আনঅ্যাভেলেবিলিটি। বাংলাদেশের অনেক জায়গাতেই এই মাস্ক বা অন্যান্য নিরাপত্তা সামগ্রী অ্যাভেলেবল নয়, আবার কোনো কোনো স্থানে এটা অ্যাভেলেবল হলেও এটা খুবই কস্টলি। ফলে ডেন্টাল সার্জনগণ এই জাতীয় দামি নিরাপত্তা সামগ্রীগুলি কিনতে গিয়েও অ্যাভেল করতে পারছেন না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড চেম্বারে তারা এই নিরাপত্তা সামগ্রী দিয়ে যখন চিকিৎসা করছেন তখন চিকিৎসার ব্যয়ভার বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমার সাথে যারা কথা শুনছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমাদের দেশের বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জনগণের অথবা সারা দেশেরই বলি না কেন, একটি মানসিকতা হচ্ছে যে কম মূল্যে চিকিৎসা সেবা নেওয়া। এই বৈশ্বিক পরিস্থিতিতে যদিও আমাদের চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু তারা বেশি পরিমাণে চিকিৎসা খরচ দিতে মানুষ সেই রকম মানসিকতা তাদের রাখে না। ফলে আমাদের ডেন্টাল সার্জনগণ তাদের নিরাপত্তা ঝুঁকি কমানোর জন্য যেখানে তাদের চেম্বারে আরো বেশি নিরাপত্তা সামগ্রী অথবা নিরাপত্তা ব্যবস্থাপনার সন্নিবেশ ঘটাতে পারতেন, শুধুমাত্র এই আর্থিক টানাপোড়েনের কারণে পেশেন্টের কাছে থেকে টাকা পাওয়া যাবে না আশানুরূপ, এই কারণে তারা সেই নিরাপত্তা ব্যবস্থাগুলি জোরদার করতে পারছেন না। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে তাদের মধ্যে একটা নিরাপত্তা ঝুঁকি বিরাজ করছে। আজকে আমার এখানে যারা আছেন আমি সবাইকেই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইবো যে এই যে নিরাপত্তা সামগ্রী এগুলি বাংলাদেশে অ্যাভেলেবল, ঢাকা শহরে পাওয়া যাচ্ছে, কিন্তু সেটার কস্ট ইফেক্টিভ যাতে হয়, একটু চিপ রেটে পাওয়া যায়, সেই ব্যবস্থাটা করা দরকার। রেদার অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন যে অনেক সময় এই দামগুলি বেশি হয়ে যাচ্ছে, বাজার মূল্যের চেয়ে একটু বেশি হয়ে যাচ্ছে, কখনো কখনো অ্যাভেলেবল হচ্ছে না। তো এই সমস্ত ব্যবসা যারা করছেন, ডেন্টাল সামগ্রীর ব্যবসা যারা করছেন, তাদের একটা নিয়ন্ত্রণ যদি করা যায়, তাদের কাছে যদি রিকোয়েস্ট হোক অথবা যেভাবে হোক তাদের কাছে যদি এরকম আমরা আমাদের ডেন্টাল কমিউনিটির তরফ থেকে যদি এরকম একটি প্রস্তাবনা, একটু অনুরোধ অথবা যে কোনো ফর্মেই যদি তাদের জানানো যায় যে এই দামগুলি একটা সহনীয় মাত্রায় রাখেন, তাহলে হয়তো আমার মনে হয় আমাদের প্রান্তিক অঞ্চলের ডেন্টাল সার্জনগণ উপকৃত হবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একটি ভালো ভূমিকা আছে বলে মনে করি। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি উদ্যোগ নিতে পারে, নিয়ে এই সমস্ত ডেন্টাল ম্যাটেরিয়ালস এর যারা ব্যবসা করছেন তাদের কিছুটা নিয়ন্ত্রণ করা, তাদের সাথে যোগাযোগ করে এই দ্রব্যগুলির দাম যাতে সহনীয় মাত্রায় থাকে এবং দেয়ারবাই আমাদের প্রান্তিক অঞ্চলের ডেন্টাল সার্জনগণ এই জিনিসগুলো অ্যাভেল করতে পারেন এবং সেভাবে তারা পেশায় সাহসিকতার সাথে নিরাপত্তার সাথে ফিরে যেতে পারেন, সে ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এবার প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা স্যারের কাছে একটু প্রশ্ন নিয়ে আসবো।
আমাদের প্রফেসর ডক্টর মতিউর রহমান মোল্লা স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমি ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যারের কাছে একটু যাচ্ছি। ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যার। প্লিজ, শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, একজন রোগী প্রাইভেট ক্লিনিকে দেখাতে আসলে তার যে কারণে জ্বর থাকুক না কেন, আমরা তাকে করোনা পেশেন্ট ধরে নিয়ে টেস্ট করতে পাঠিয়ে দিই। এখন তার কোভিড টেস্ট করতে রোগী এ হাসপাতাল সে হাসপাতালে সিরিয়াল দেওয়ার জন্য প্রথমে ধর্ণা ধরে। আবার যদিও নাম RT-PCR, তারপরেও রিপোর্ট আসতে 6 থেকে 7 দিন সময় লেগে যায়। এই যে রোগীদের ভোগান্তি, এটা আমরা শুরুতেই কিভাবে রোগীকে হ্যান্ডেল করতে পারি? এত ভোগান্তি না দিয়ে বা টেস্ট না করে রোগীটাকে কতটুকু ম্যানেজ করতে পারি? ধন্যবাদ। একটু ইন্টারাপ্ট করি, আমাদের মতিউর রহমান স্যার আমাদের সাথে জয়েন করেছে আবার, আপনি চাইলে তাকেও কোশ্চেন করতে পারেন। জি বলেন। তারপরে আমি স্যারের কাছে আগে আসি, তারপরে ডক্টর নীতিশ কৃষ্ণ স্যারের কাছে আসবো। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হলো, একজন রোগী ওরাল ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসলে আমরা তাকে সাজেস্ট করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেটিভ প্রসিডিউরে যাবার জন্য। যদি রোগী কোভিড সিমটম নিয়ে আসে, তাকে আমরা কোভিড টেস্টের জন্য পাঠাই। রোগী যদি পজিটিভ আসে, তবে তাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। আবার ফার্স্ট নেগেটিভ রেজাল্ট আসতে আরো সপ্তাহখানেক এবং সেকেন্ড নেগেটিভ রেজাল্ট আসতে আরো 3 থেকে 4 দিন লেগে যায়। রোগী নেগেটিভ হলেও এত বড় অপারেশনের জন্য ফিজিক্যালি ফিট থাকে না। সেক্ষেত্রে এই রোগীদেরকে কিভাবে ম্যানেজ করবেন বা আমরা তাদেরকে কি পরামর্শ দিতে পারি? এটা একটা সত্যিকার অর্থে রিয়েল প্রবলেম একটা আমাদের দেশের জন্য এবং অন্য দেশের জন্যই। এই সিচুয়েশনে ক্যান্সার যেটাকে আমরা চিকিৎসা না করলেও নয়, আবার সব রোগী ক্যান্সারের চিকিৎসাও এই সময় করতে পারছে না। কারণ হচ্ছে যে আমরা জানি যে বড় প্রসিডিউর করতে গেলে তাকে অবশ্যই কোভিড টেস্টে নেগেটিভ আসতে হবে। নেগেটিভ আসার পরেও আমরা কয়েকটা দিন ওয়েট করি, এবং করতে করতে হয়তো বা ক্যান্সারের অবস্থাটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এখন আমার বেসিক কিছু প্রিন্সিপাল আছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, আমি বলবো সেটা হচ্ছে এরকম যে আমি যেটা নিজে বিশ্বাস করি যে নর্মালি তো আমরা ছোট মানে স্টেজ 1, 2, 3 হলে অবশ্যই এটার প্রয়োজনীয় টেস্ট করে নিয়ে এবং ফুল সেফটি ফর দ্য সার্জন, ওটি যারা স্টাফ তাদের সবাইকে নিয়ে আমরা এটা সার্জারি করতে চাই। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্শাল অথবা ডিগ্রি করবে কিনা জানি না, এটা হচ্ছে এরকম এই অবস্থায় খুব লম্বা সময় অপারেশন করতে চাই না, বিকজ মোর এক্সপোজার মোর রিস্ক ফর ইউর ওন লাইফ অ্যান্ড পেশেন্ট লাইফ। কারণ এই পেশেন্টটা হয়তো বা এমনি ইমিউনোলজিক্যালি সে সাপ্রেসড হয়ে আছে, মেন্টাল ডিপ্রেশন আছে। সেই ক্ষেত্রে আমি যদি এটা হতে পারে ইয়েস একটা ইয়াং পেশেন্ট যার ভবিষ্যৎ এবং স্টেজটা একটু এত অ্যাডভান্স না, সেই ক্ষেত্রে অবশ্যই প্রপার এক্সিশন এবং প্রপার এক্সিশন মানে যেটা আমরা অনেক কথাই বলি 3 ডাইমেনশনাল বলি পুরো সুন্দরভাবে ফুল ক্লিয়ার মার্জিন যেটা বলা হয়। প্রেজেন্ট সেকশনের কথা কালকে আলোচনা করছিলাম যে পেরিফেরাল মার্জিনটা আমরা সার্জনরা মোটামুটি হাত দিলে ফিল করার সময় অপারেশন করার সময় বুঝতে পারি, কিন্তু মেইন প্রবলেম হয় যে ডিপ এরিয়াতে যখন আমরা কনফিউজ হয়ে যাই যেটা আসলে এই টিউমার আউটলাইনটা কতদূর আছে, সেখানে প্রেজেন্ট সেকশনে একটু অ্যাডভান্টেজ আমরা নিব। কিন্তু এই ক্ষেত্রে এখনকার অবস্থা হচ্ছে প্যাথোলজিস্টরাও তো নাই, অতএব সেটাও নিতে পারছি না। অতএব আমি মনে করি স্টেজ 4 এবি হোক দার হোক এবং অনেক লিম্ফ নোড ফিক্সড হয়ে গেছে বা অনেক বেশি বাড়াবাড়ি, বয়স বেশি এবং তার ফিজিক্যাল কন্ডিশন ভালো না, সেগুলোকে আমি অবশ্যই বলবো। কারণ আমাদের তো মাঝে মাঝে বলতেই হয় যে ভাই আর চিকিৎসা করতে পারছি না। এই করোনা পিরিয়ড তাদেরকে আমি বলতে চাইবো
you should go for palliative management. তবে প্যালিয়েটিভের কথা আমি একটা বলি, আমার অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা বলি, আই এম সরি টু সে দিস। এটা হচ্ছে যে প্যালিয়েটিভ করতে গেলে যে আমরা মনে করো রেডিওথেরাপির কথা বলবো, কেমোথেরাপির কথা বলবো, সেটাও কিন্তু আরো রোগীর জন্য ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন আরো বাড়ায় দেয়। তাদেরকে অনেকবার প্রায় মাসখানেক ধরে একদিন পর পর একটা হাসপাতালে যেতে হয় ফর রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দিতে হয় কয়েকটা। এতে করে ইমিউন সাপ্রেশন বেশি হবে। এবং এই যে যাওয়া আসার সময় যদি এই রুগীটি যদি ভালোভাবে তার প্রোটেকশন না নেয়, এই যে আমি N95 কথা বলছি, পিপির কথা বলছি, অনেক কিছু বলছি, রুগীরা তো সেরকমভাবে নেয় না। বাট একটা রুগীকে মনে করো যে স্কোয়ারে অথবা একটা ঢাকা ডেন্টাল কলেজে বা যেখানে এই ব্যবস্থা আছে যেতে হবে প্রায় অনেকদিন ধরে। সেই রুগীটা ক্যান্সার চিকিৎসা করতে যায়, দেখা গেল হঠাৎ করে he or she is being infected by এই করোনা, এবং যেহেতু ওইদিকে আমাদের চিন্তা নাই, অল্প সময়ের মধ্যে হঠাৎ করে দেখা গেল হয়তো বা তার ইমিউন কন্ডিশন খারাপ বলে চট করে আমার লাংস ইনফেকশন হবে অথবা শ্বাসকষ্ট হবে এবং আলটিমেটলি চট করে হয়তো বা মৃত্যুবরণ করতে হবে। সেই জন্য আমার প্রিন্সিপাল হচ্ছে, সহজ কথা আগেও বলি, সবসময় বলি, এক হচ্ছে যে এই সময় এক্সপার্ট সার্জনরাই স্টেজ 3 পর্যন্ত কুইক সার্জারি করবে, আমি বিশ্বাস করি এটা করা উচিত, এবং ফুল প্রোটেকশন ফর দি সার্জন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড দি ওটি বয় অ্যান্ড হুএভার দেয়ার। অ্যানেস্থেটিস্ট অলসো, অ্যানেস্থেসিয়ার ব্যাপারটা আমি একটু বলবো। অ্যানেস্থেসিয়ার অনেকটা হ্যাজার্ড হতো, আমাদের অনেক ক্লিনিকে অ্যানেস্থেসিয়ার একটাই মেশিন থাকে, অথবা অনেক সময় সরি টু সে দিস যে টিউবটাও ঠিক মতো ডিসপোজেবল হলো না, অথবা অন্যরকম কোনো স্টেরিলাইজেশনের সমস্যা থেকে গেল, সেখানে কিন্তু আবার রুগীকেও ইনফেক্টেড করার সম্ভাবনা থাকবে। যদি আমরা এটার সেজন্য একটা ভালো ওটি যেখানে কন্ট্রোল আছে সবকিছুতে, এবং এবং অবশ্যই রুগীকে কিন্তু অবশ্যই কিন্তু টেস্ট করে নিতে হবে প্রসিডিউর করার আগে। আমাদের অবশ্যই, যেটা তুমি অলরেডি বলেছো, সেজন্য ইন শর্টে যদি বলি তাহলে স্টেজ 3 পর্যন্ত আমি অনায়াসে করতে চাই তাড়াতাড়ি করেই, এবং রিকনস্ট্রাকশন অবশ্যই আমি বলবো যে পেডিকেল ফ্ল্যাপ না, ডোন্ট গো ফর মাইক্রোভাস্কুলার ফ্রি ফ্ল্যাপ। যদি একটা ইয়াং ছেলে হয়, তার ভবিষ্যৎ চিন্তা করে আমি যদি শিওর হই হ্যাঁ এক্সিশনটা খুব ভালো হবে, you may go for few cases of microvascular surgery, but it's better to avoid this. আর অ্যাডভান্স স্টেজে বলবো তাদের রোগী কাউন্সিলিং করে বলতে হবে you go for palliative therapy, but with the precaution যে তুমি you take your protection। কখন তুমি যখন হসপিটাল যাবে, কিমোথেরাপি নিবে, সেই সময় যেন তোমাকে আবার কোভিডে যেন না ধরে বসে, সেই জন্য এই জিনিসগুলোই আমি মেইন প্রিন্সিপাল বলেই আমি আমার মনে হয় কথা শেষ করতে চাই। আমার এখানে যদি নীতিশ অথবা আমাদের মার্শাল কিছু বলতে চাই, অ্যাড করতে চাই, বলতে পারি। আমি ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যারের কাছে এরকম কোশ্চেনই একটা রেখেছিলাম যে রোগী প্রাইভেট ক্লিনিকে দেখাতে আসলে জ্বর থাকুক, সামান্য জ্বর থাকলেও আমরা তাকে কোভিড টেস্টের জন্য পাঠিয়ে দিই, আর কোভিড টেস্ট করতে রোগী এ হাসপাতাল সে হাসপাতালে যায়। আবার যদিও না RT-PCR তারপরে রিপোর্ট আসতে 6 থেকে 7 দিন লেগে যায়, এই রোগীদের ভোগান্তি এতটুকু না দিয়ে আমরা প্রথমে রোগী আসার সাথে সাথে কতটুকু সার্ভিস দিতে পারবো? জি ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি শোনা যাচ্ছে স্যার। প্রথমেই বলি যে একটা স্টাডি করে দেখা গিয়েছে যে কোভিড পজিটিভ পেশেন্ট তাদের যদি অপারেশন করা হয়, তাদের পোস্ট অফ কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা যারা নন কোভিড পেশেন্ট তাদের তুলনায় অনেক বেশি। সঙ্গত কারণে যারা কোভিড পেশেন্ট তাদেরকে আমরা চেষ্টা করব যে অপারেশন না করে তাকে কোভিড ফ্রি হওয়ার পর, তারপর যখন রিস্ক ফ্রি হবে, রিস্ক মানে হচ্ছে সে ফিজিক্যালি ফিট হবে, তখনই তাকে অপারেশন বা অন্যান্য কেমো বা রেডিও এগুলো দেয়া। কারণ আমরা একজন কোভিড পেশেন্টকে অপারেশন করে তাকে নিশ্চিত মৃত্যুর দিকে আমরা ঠেলে দিতে পারি না। আবার একই সঙ্গে একজন ক্যান্সার পেশেন্ট, তাকেও আমরা অপারেশন না করে আমরা নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। প্রবলেম হলো বাংলাদেশ হচ্ছে যেসব দেশ সবচেয়ে বেশি কম টেস্ট করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম,
এখানে এত কম টেস্ট করা হয়েছে সঙ্গতের কারণে এটা খুব বলা মুশকিল যে আসলে কে পজিটিভ আর কে নেগেটিভ। দ্বিতীয় বিষয় হচ্ছে টেস্ট মূলত করা হয় দুটো কারণে। একটা হচ্ছে যিনি পজিটিভ হবেন তিনি যেন রেসপন্সিবল আচরণ করতে পারেন, অর্থাৎ তিনি যেন তার আশেপাশের লোকজনকে না ছড়ান, যারা ফ্যামিলিকে না ছড়ান, যারা নিজেকে আইসোলেশন রাখেন। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং, মানে হলো তার আশেপাশে সে কজনের সাথে কন্ট্যাক্টে গিয়েছে তাদেরকে যেন ট্রেসিং করে তাদেরকে যেন আইসোলেশন করা যায়। মূলত এই দুটো কারণেই মূলত টেস্টের গুরুত্বটা অনেক বেশি। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে এই দুটোর একটাও করা যাচ্ছে না। কারণ হলো আপনি পরীক্ষা করতে দিচ্ছেন আজকে, রিপোর্ট আসছে 6 দিন পরে, এই 6 দিন পর্যন্ত সে অফিস করছে, এর ফলে এর মাঝখানে সে সবাইকে ইনফেক্ট করছে। 2 নম্বর হচ্ছে চায়নার মতো ট্রেসিং করার মতো অবস্থা আমাদের দেশে নাই। সেই কারণে আমার কাছে যদি কোনো পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট আসে, তাহলে আমি যেটা করি আসলে সেটা হচ্ছে আমি পেশেন্টটাকে আগে ভর্তি দিই এবং একই সঙ্গে তার অ্যাটেন্ডেন্সকে রেস্ট্রিকশন করে দিই যে আপনি একজন মতো অ্যাটেন্ডেন্স থাকবে এবং এর বাইরে কেউ আসতে পারবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি সংশ্লিষ্ট সিস্টারকে আমি তাদেরকে বলি আপনি খেয়াল করবেন যে 2-3 দিনের মধ্যে তার কোনো জ্বর, তার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস বা অন্য কোনো সিমটম হয় কিনা এটা খেয়াল করার জন্য। যেমন এরকম একটা পেশেন্ট হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তাকে আমি ডিসচার্জ দিয়ে দিয়েছি যে না, তাকে অপারেশন করা যাবে না। অর্থাৎ আমি প্রথমে দেখি যে তার এই সিমটম গুলো আছে কিনা। এরপর যে ফিটনেসের জন্য আমি তাকে সিটি স্ক্যান করি, তার সিবিসি করি, আদার টেস্ট করি এবং যখন দেখি যে স্যাচুরেশন ভালো, অন্য কোনো প্রবলেম নাই, বয়স্ক মানুষ, তখন কিন্তু আমরা তাকে অপারেশনের জন্য রেডি করি। আমি আসলে ফার্দার কোনো আরটিপিসিআর এর জন্য পাঠাতে চাই না, কারণ আরটিপিসিআর এর জন্য পাঠাতে গেলে প্রথমত এই পিসিআর টেস্ট করতে গিয়ে সে আক্রান্ত হতে পারে, দ্বিতীয়ত রিপোর্ট আসতে লাগে 4-5 দিন। এই 4-5 দিনের মধ্যে তাকে কি হসপিটালাইজ করবো নাকি বাইরে রাখবো এটা বলা মুশকিল হয়ে যায়। আবার এর মাঝখানে সে আক্রান্ত হতে পারে। অতএব আমি যেটা মনে করি সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে খুবই কম টেস্ট করা হয় সেই কারণে, এবং যেহেতু আপনি জানেন যে আরটিপিসিআর এর কিন্তু সেন্সিটিভিটি অনেক কম, নাসোফ্যারিঞ্জিয়াল সব থেকে নিলে মাত্র 63%, এবং সেই ক্ষেত্রে 37% ফলস নেগেটিভ আসতে পারে। তো সঙ্গতের কারণে আমি সবসময় পেশেন্টের তার সিটি স্ক্যান, তার স্যাচুরেশন, তার সিপিসি, বিশেষ করে লিম্ফোসাইট এবং নিউট্রোফিল কাউন্ট কিরকম আছে, এবং তার কোনো রেসপিরেটরি সিমটমস শুরু করে অন্য কোনো সিমটম আছে কিনা, তার কোনো ফিভার আছে কিনা, অ্যানোসমিয়া আছে কিনা, এগুলো আমি জেনে আমাকে যদি মনে হয় যে এই পেশেন্ট কোভিড হওয়ার সম্ভাবনা খুবই কম, তাহলে মাত্র আমি অপারেশন করি। আদারওয়াইজ রোগীকে আমি আসলে টেস্ট করার নামে বিভিন্ন জায়গায় পাঠিয়ে অনেক ঝক্কি ঝামেলা পাবে এবং একই সঙ্গে টেস্ট পজিটিভ আসবে, নেগেটিভ আসবে, কিন্তু ওই টেস্ট করতে গিয়ে যে পজিটিভ পরে হবে সেটা রিপোর্ট আবার অপারেশনের পরে আসতে পারে। সেজন্য আমি সেই রিস্ক নিতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যার। আমি একটুখানি অল্প কথায় ডক্টর গাজী মিজানুর রহমান স্যারের কাছে যাব। সম্প্রতি স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর গাজী মিজানুর রহমান স্যার, সম্প্রতি খুলনায় গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে শনাক্ত হয়ে চালু হয়েছে। এতে স্যার আপনি একজন লেপারোস্কোপিক সার্জন, আপনি স্যার সাধারণ চিকিৎসা প্রদানে কতটুকু অসুবিধা ফিল করছেন বা হসপিটালে সাধারণ চিকিৎসা দেয়া কতটুকু সহজ হচ্ছে, এবং রোগীরা আসলে তো আসতেই ভয় পাচ্ছে হসপিটালে, করোনা ডেডিকেটেড হসপিটাল হিসেবে প্রাইভেট একটা হসপিটাল, এই ক্ষেত্রে স্যার যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ ডক্টর সানি। গাজী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাইভেট সেক্টরে খুলনায় প্রথম কোভিড পেশেন্টদের হ্যান্ডেল করতেছে। নন কোভিড একটা অংশে পেশেন্টরা সার্ভিস নিচ্ছে আর একটা অংশ আমরা কোভিড খুলছি। তবে এখন এই মুহূর্তে আমরা এখনো কোভিড পেশেন্ট ভর্তি করছি না। আমাদের স্টাফ এবং চিকিৎসকদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষ হলেই আমরা কোভিড পেশেন্টগুলো ভর্তি করতে পারবো। তো আমাদের সমস্যাটা ওই একই রকম যে পরীক্ষা অনেকেই করতে চায় না, বা অনেকেরই পরীক্ষা করতে একটা ভীতি দেখা দেয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থা বা সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কোভিড রোগীদের পক্ষে না। কারণ যেখানেই কোভিড পেশেন্ট ডিটেক্টেড হচ্ছে সেখানেই কেমন যেন তাদের সমাজ তাকে অস্পৃশ্য করে ফেলছে এবং তাকে একঘর করে ফেলছে এবং তাদের প্রতি
মায়া মমতা এবং কোনো যে একটা সিম্প্যাথি, এটা যেন তাদের প্রতি কমে যাচ্ছে। যার জন্য অনেক পেশেন্টই আছে যারা কোভিড টেস্ট করতে আগ্রহী হচ্ছে না, এবং তাদের সাইন সিমটম যেগুলো আছে সেগুলো অনেক সময় লুকোচ্ছে। আমাদের হসপিটালে নন কোভিড সেকশনে অনেকেই আসছে যারা বলছে না যে তাদের ফ্লু লাইক সিমটম হচ্ছিল, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গন্ধ না পাওয়া ইত্যাদি তারা লুকাচ্ছে। তারাও ভয় পাচ্ছে যে এই লক্ষণগুলো বললে হয়তো চিকিৎসকরা সরে যাবে বা চিকিৎসকরা তাদের চিকিৎসা দিতে ভয় পাবে। আবার চিকিৎসকদেরও একটি বিষয় আছে যে এটা কোভিড কি নন কোভিড সেটা টেস্ট না করলে তারাও যে একটা স্বতঃস্ফূর্তভাবে হ্যান্ডেল করবে, সেখানেও অনেক জটিলতা দেখা দিচ্ছে। তো আমার মনে হয় আমরা কোভিড ইউনিটটা আমরা যখন শুরু করব এবং আমাদের আরটিপিসিআর মেশিনও মোটামুটি ভাবে রেডি আছে, আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই আরটিপিসিআর এর অনুমোদন পেলে আমরা আরটিপিসিআর টেস্ট করাও শুরু করব। তখন আমাদের এই যে সর্টিংটা করা, কোভিড নন কোভিডটা ভাগ করতে আমাদের সুবিধা হবে। আর বিশেষ করে যেগুলো আউটডোর পেশেন্ট আছে, যেগুলো আমরা জানছি না, এটা আসলে সত্যি একটা চ্যালেঞ্জিং সবার জন্যই। যেমন জেনারেল ফিজিশিয়ান, জেনারেল ডক্টর, সার্জন, ডেন্টিস্ট, নিউট্রিশনিস্ট, হটেভার, যে প্রফেশনে চিকিৎসা নিয়ে কাজ করছে সবার জন্যই একটি চ্যালেঞ্জিং ইস্যু হয়ে গেছে এখন। তবে আমার কথা হচ্ছে কি যে এই চ্যালেঞ্জটা আমরা কতদিন নেব, কিভাবে ফেস করব, এটা ফেস করতে গেলে আমাদের আসলে মাঠে নামতে হবে। আমি যেটুকু মনে করছি সেটা হলো যে আমাদের হয়তো মোটামুটি সবারই কোনো না কোনো সময় হয়তো কোভিড আক্রান্ত হতে হবে। আর কোভিড আক্রান্ত হয়ে আমরা যদি বেঁচে থাকি তাহলে হয়তো কিছু জীবন পৃথিবীতে থাকতে পারবো, আর যদি মারা যাই তাহলে ওখানে আমাদের পরিসমাপ্তি ঘটবে। তো এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। দুর্যোগটা এখন খুবই মহাদুর্যোগ, মারিটা এখন মারি নেই, এখন মহামারী হয়ে গেছে। তো আমাদের চিকিৎসকদের সর্বক্ষেত্রেই লিমিটেশনস আছে, সর্বক্ষেত্রেই ঝুঁকি আছে, সর্বক্ষেত্রেই আমাদের বিপদ সামনে যে কোনো সময় কারো আসতে পারে। এখন পেশেন্ট যারা খুলনাতে কোভিড আক্রান্ত হয়ে আছে, আমার জানা মতে বেশিরভাগ পেশেন্টই বাড়িতে অবস্থান করছে। একটা ফ্যামিলিতে মনে করুন একজন হয়তো সর্দি কাশি জ্বর নিয়ে হয়তো ভালো হয়ে গেছে, 10 দিন 3 দিন পরে 5 দিন পরে আবার ফ্যামিলির অন্য কাউকে ধরছে, তারাও পরীক্ষা করার ব্যাপারে আগ্রহী হচ্ছে না। সেখানেও একটা লিমিটেশনস আছে, যেহেতু খুলনায় মাত্র একটি সরকারি আরটিপিসিআর ল্যাব আছে, সেখানেও অনেক ভিড় থাকে, তারাও দিনেরটা দিনে দিতে পারছে না। একটা রিপোর্ট হতে কখনো 2 দিন, কখনো 4 দিন, কখনো 10-12 দিনও লেগে যাচ্ছে এই রিপোর্টটা আসতে। তো এই ক্ষেত্রে যদি আরো পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা করা হয়, মানুষের মধ্যে যদি সচেতনতাটা বৃদ্ধি করা যায়, যেমন একজন বক্তা বললেন যে আমাদের পরীক্ষাগুলো আরো বেশি হওয়া দরকার। পরীক্ষা না হলে আমরা যে চিকিৎসক হিসেবে স্বতঃস্ফূর্তভাবে একটা পেশেন্টের কাছে যাব সেটা সম্ভব হয়ে উঠছে না। তো এই মোটামুটি ভাবে আমার খুলনার যে অবস্থাটা আছে সেটা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আমাদের সাথে খুলনা শিশু হাসপাতালে ডক্টর শাকিল বোধহয় আরেকবার একটু যুক্ত হয়েছে। শাকিল, আমি একটু জানতে চাচ্ছিলাম খুলনা শিশু হাসপাতালে ট্রায়ালসটা আপনারা কিভাবে করছেন, যদি খুব দ্রুত অল্পের মধ্যে বলতেন। ডক্টর শাকিল। প্রফেসর ডক্টর আফজাল হোসেন বাচ্চু স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা চেম্বারে, স্যার শুনতে পাচ্ছেন? প্রফেসর আফজাল হোসেন বাচ্চু স্যার, আনমিউট করতে হবে। জি স্যার আছে, আফজাল হোসেন বাচ্চু আছে আমাদের প্রোগ্রামে। স্যার আমরা চেম্বারে এখন সবাই একটা কনসার্ন পেপার মেইনটেইন করছি, আর তাতে কোভিড বিষয়ে কনসেন্টের সাইন নেওয়া হয়।
রোগীর কাছ থেকে, এই বলে যে এই চেম্বার থেকে আপনি বা আপনার কাছ থেকে কর্তৃপক্ষের কোভিড আক্রান্ত বিষয়ে কেউ কাউকে অভিযুক্ত করতে পারবে না। ডাক্তাররা রোগীদের আর খুঁজে না পেলেও রোগীরা ডাক্তারদের বিরুদ্ধে ঠিকই সু করে দেয়, অভিযোগ করে দেয় বা কেস করে দেয়। সেক্ষেত্রে আমরা কি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারি? যেহেতু স্যার আপনি একজন লয়ার, জানতে চাচ্ছি কি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আমি এর পরপরই হুমায়ুন কবির বুলবুল স্যারের কাছে আসবো, সোসাইটি এ বিষয়ে আমাদের জন্য কি করবে। আফজাল হোসেন বাদু স্যার যদি একটু বলতেন। কনসেন্টটা এটা সম্মতি অনুমতি দুটো পক্ষের ভিতর একটা ডেট টাইম। তো স্বাভাবিকভাবে এটা শুধুই আমাদের মহামারীকালীন সময় না, এটা প্রতিটি ডক্টরের এটা খুব এসেনশিয়াল একটা পার্ট। প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে ডিল করার আগে তার বিস্তারিত জানার পরে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান হবে। ট্রিটমেন্ট প্ল্যানতে কোন ধরনের আউটকাম আসতে পারে সেটা তাকে ডেসক্রাইব করতে হবে, কতদিন সময় লাগতে পারে সেটাও ডেসক্রিপশন থাকতে হবে, কত টাকা ব্যয় হবে এটাও তাকে ডেসক্রাইব করতে হবে। এই কনসেন্ট পেপারের একটা বড় অংশ হচ্ছে তার ফিজিক্যাল কন্ডিশনটা, রিসেন্ট কার্ড এবং প্রিভিয়াস রেকর্ড। এগুলো থাকার পরে যখন তার সঙ্গে আমার তার ডিলিং, চিকিৎসার আউটকাম, সম্ভাব্য ব্যয় এগুলো হলে তার কাছ থেকে আমরা একটা লিখিত সম্মতিপত্র নিয়ে নিলাম। এবং এই লিখিত সম্মতিপত্রের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যারা সার্জারি করেন তারা ওটিতে নেওয়ার আগে বিষয়গুলো বলেন, যে ক্ষেত্রে যেহেতু আউটকাম আমি বলেছি, প্রসিডিউর বলেছি, আর্থিক সাইডটা আমি বলেছি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হওয়ার পরে যখন লিখিত বিষয়টা আসবে তখন একটা বাইন্ডিংস চলে আসে। জেনারেল সার্জারির ক্ষেত্রে ইউজুয়ালি ওটিতে যাওয়ার আগে এটা নেওয়া হয়, কারো কাছে বন্ড নেওয়া হয়, সিঙ্গেল নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে ডাবল বন্ড নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে 18 বছর নিচে যারা থাকেন তাদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের কনসেন্ট নিয়ে থাকি, আর 18 বছরের কি তাদের সরাসরি কনসেন্টটা নিয়ে থাকি। এই কনসেন্ট পেপারটার ভিতর যখন তার টোটাল ডিলিংসটা তার সঙ্গে আমি চুক্তিবদ্ধ, সেই ক্ষেত্রে কোনো কারণে একজন চিকিৎসক নিশ্চয়ই মেশিন না, তার কোনো কাজে কোনো বিচ্যুতি ঘটলে সেই ক্ষেত্রে আইনগত প্রতিকার পাওয়ার 100% অধিকার আছে চিকিৎসকের। এবং সেই কারণে নট অনলি কোভিড টাইম, প্রত্যেকটা সময়ে কনসেন্ট পেপারটা জরুরি। আর কনসেন্ট পেপারটা এর সঙ্গে আরেকটা জিনিস যেটা জরুরি, আমাদের প্রত্যেকটা পেশেন্টের আমাদের ওই রেকর্ড রাখতে হবে। এটাকে রেকর্ড কিপিংটাও এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। জুরিসপ্রুডেন্সের মধ্যে, ডেন্টাল জুরিসপ্রুডেন্সে এটা পড়ে। এখন এই রেকর্ড রাখতে যে আমরা কতগুলো জিনিস করি, আমাদের মধ্যে একটা কমিউনিকেশন স্কিলটা গড়ে তুলতে হবে। এই কমিউনিকেশন স্কিলটা আমি আমার ক্লিনিকে আসলো তার আগে থেকেই আমি ওই যে শব্দটা বারবার আসছে রিসেন্টলি, টেলিমেডিসিন শব্দটা, আসলে টেলিমেডিসিন ওকে, কিন্তু এটা টেলি কনসালটেন্সি শব্দটা বেশি ভালো হয়। কারণ ওভার টেলিফোন আমি তাকে সবসময়, যেটা আমরা অনেক সময় একটু ভুল করে থাকি, অথবা প্রেসক্রিপশন অ্যান্ড মেডিসিন স্লিপটাকে একাকার করে ফেলি। প্রেসক্রিপশন হচ্ছে ব্যবস্থাপত্র, সেখানে কোনো ওষুধের অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু মেডিসিন স্লিপটা ফুললি ওষুধের উপরে। আমাদের একজন মেডিসিন ভাই বললেন উনি যে ওনাদের ক্ষেত্রে ওই পেশেন্টটারই সে তার ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে পারে যার রেকর্ড ওনার কাছে আছে। তার প্রিভিয়াস রেকর্ডটা না থাকলে সে যেটা নতুন একজন হঠাৎ করে ফোন দিল, তার কতগুলো কথা শুনে আমরা যদি তার অভিযোগের ভিত্তিতে কিংবা কমপ্লেন্টসের এগেনস্টে আমরা কিছু ওষুধ লিখে দেই, এটা বোধ করি টেলিমেডিসিনে আইডিওলজি কিংবা এথিক্যাল সাইডটার ভিতর আসলে পড়ে না। টেলিমেডিসিন আমরা তাকে সাহায্য করতে পারি, তাকে পরামর্শ দিতে পারি, তাকে সাহস যোগাতে পারি, এবং তার কোনো রেকর্ড থাকলে সেটা আমরা মেসেঞ্জার হোক অন্য অন্য সোর্স থেকে আমরা ওটা নিয়ে তার সঙ্গে সেকেন্ড টাইম কথা বলে আমরা এটা করি। আর এই কনসেন্টটা এটা গোড়ার থেকেই থাকবে, এবং প্রত্যেকটা চিকিৎসকের আগেও দরকার ছিল, এখন তো অবশ্যই দরকার হয়েছে। সেই ক্ষেত্রে দুটো পক্ষ নিজেদের মধ্যে পুরো আলোচনা করার পরে যখন আমরা চুক্তিবদ্ধ হলাম, সেই চুক্তিবদ্ধে এই চুক্তি ব্রিচ করলে, যে কোনো একটা পক্ষ যদি ব্রিচ করে সে গিলটি হবে, কিন্তু অপারেশন হোক কোনো কাজের ক্ষেত্রে বিচ্যুতি হলে সেই ক্ষেত্রে চিকিৎসক হিসাবে সে আর এটার জন্য প্রতিকার পাওয়ার তার শতভাগ অধিকার আছে। ধন্যবাদ স্যার। আমরা
আমি already আরেকটা একটু কথা বলতে চাই, একটা Sure, মিনিট। sir. কথাটা হচ্ছে আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন বলতে আমরা যোগাযোগটা বুঝি। কমিউনিকেশনের দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে সেই স্পিকার, আর একটা হচ্ছে সে রিসিভার। তো এ আর বি এই পক্ষগুলা আমি চিকিৎসক হিসাবে আমি আমার পেশেন্ট কিংবা কারোর সঙ্গে আমি কথাগুলো বললাম, তাকে পরামর্শ দিলাম, এটাকে আমি কমিউনিকেশন বলছি। এটা আসলে কমিউনিকেশন না। কমিউনিকেশন তখনই সেটা হবে আমি দ্বিতীয় পক্ষটা সেটা ফুললি আন্ডারস্ট্যান্ড করলো কিনা, তার উপলব্ধি না হওয়া পর্যন্ত এটা কোনো অবস্থাতেই কমিউনিকেশন হিসাবে গণ্য করব না। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ফিজিক্স, আমাদের যে ফিজিক্স আছে ওখানে একটা কাজ ওয়ার্ক W=F×S, সেখানটায় হচ্ছে আমি কাজ তখনই হবে যখন একটা বল প্রয়োগ করে আমি একটা ডিস্টেন্স হবে, একটা পরিবর্তন ঘটবে। যদি সেই পরিবর্তনটা 0 হয়, আমি যদি 20 দিনও কাজ করি 0, তাহলে যখন কোনো সরণ অথবা ডিস্টেন্স হবে না একটা ফোর্স ক্রিয়েট করার পরে, সেটা আর কাজ হিসাবে বিজ্ঞান গ্রহণ করে না। একইভাবে কমিউনিকেশন আমার পক্ষে আমি বলে গেলাম অনেকগুলো কথা, অনেকগুলো সাজেশন দিয়ে গেলাম, যার উদ্দেশ্যে দিলাম, সে যদি এটা উপলব্ধি না করে সেটাকে কোনো অবস্থাতেই কমিউনিকেশন বলা যায় না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি হুমায়ুন বুলবুল স্যারের কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, এর মধ্যে অলরেডি এরকম কথা হয়ে গেছে যে রোগী অভিযোগ করেছে যে আপনার চেম্বারে এসে আমরা কোভিড পজিটিভ হয়েছি বা রোগী পজিটিভ হয়েছে, এরকম অভিযোগ করলে সোসাইটি স্যার কি পদক্ষেপ নেবেন যদি বলতেন স্যার, আমাদের ডাক্তারদের পক্ষে সোসাইটিকে পদক্ষেপ নেবেন। ডক্টর হুমায়ুন বুলবুল স্যার। সানির অনুষ্ঠান কি শেষ পর্যায়ে না? স্যার শেষ পর্যায়ে স্যার। আর একটা কোশ্চেন শুধু মতিউর রহমান মোল্লা স্যারের কাছে আছে, তারপরে স্যার শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি শেষের কথাই না। জি স্যার। আমার এমনিতে আজকে প্রাউড ফিল করছি যে মোল্লা স্যার সহ আমাদের যে বিশেষজ্ঞরা এতক্ষণ আলোচনা করলেন, এইটার চেয়ার করছি আমি। আমার কাছে এটা একটা গর্বের বিষয়। তো এটা এমনিতে আজকে অনেক আলোচনা হয়েছে, আমরা খুব মনোযোগ দিয়েই এগুলো শুনলাম। বিশেষ করে আমার তো শুরুতে একবার বলেছিলাম আর শেষে বলতে হবে, এর জন্য আমার এখান থেকে কোনো সুযোগই ছিল না স্কেপ করার, অল্প সময়ের জন্য হলেও। তো যার ফলে আমি আজকে, এটা শুধু নয়, গত 3 মাস ধরে আমরা এইসব যে আলোচনাগুলো হচ্ছিল, সব আলোচনাই বেশ ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটাই আমার কাছে মনে হয় যে একাডেমিক সেশন, এবং যতবারই শুনি মনে হয় নতুন কিছু শুনছি। এবং আমাদের এই প্রফেশনের যা সদস্যরা যতই ফলো করছে, আমার মনে হয় যে তারা নিজেদেরকে পরিপক্ক করে তোলার জন্য সচেষ্ট হচ্ছে। এটা একটা ভালো দিক। যারাই অ্যারেঞ্জ করেছে এরকম আয়োজন, আমি সবার প্রতি আমাদের সোসাইটির তরফ থেকে কৃতজ্ঞতা থাকলো। আর আজকে যেখানে আমরা স্কোয়ারের পক্ষ থেকে এসেছি, স্কোয়ারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি কথা বলছিলাম প্র্যাকটিসে ফিরে যাওয়ার বিষয়টা নিয়ে। তো এটা ঠিক যে বাংলাদেশের মতো এরকম ঘনবসতিপূর্ণ যে দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বলি, বিশেষত বাংলাদেশে, এখানে আমাদের সামাজিক দূরত্ব মেনটেন করে সংক্রমণ নিঃশেষ করাটা আসলেই অসম্ভব। এবং যার প্রেক্ষিতে আজকে পৃথিবীর কোনো প্রোটোকলই আমাদের এখানে কাজ করছে না। আমরা সকল প্রোটোকলকেই, যেসব দেশ যেভাবে সংক্রমণ নিঃশেষ করার চেষ্টা করেছে বা সফল হয়েছে, সবগুলোরই আমরা কিছু কিছু অনুসরণ করি, কিন্তু কেন জানি এগুলো মানা হয় আদা-আদি করে, যার ফলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি না। একটা অব্যাহত সিচুয়েশন, একটা ফ্ল্যাটেন্ড সিচুয়েশন আমাদের চলছে। আমরা আস্তে আস্তে ঊর্ধ্বগতিতে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছি যে 100 দিনের মাথায় যেখানে কমা শুরু করে, আজকে 121-22 দিন পার হওয়ার পরেও আমরা কিন্তু সেই ফ্ল্যাটেন্ড জায়গায় আছি। সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যেটা রোগী শনাক্ত করা এবং তার চিকিৎসা করা, এবং ওই শনাক্তকৃত রোগীদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে আইসোলেশনে নিয়ে আসার কোনো বিকল্প নেই, যেটা একটু আগে আলোচনায় এসেছে। তো আমরা গাইডলাইন নিয়েই আলোচনা করলাম। এর মধ্যে একটা কথা এসেছে যে টেস্টের আগ্রহ কমে যাচ্ছে,
অ্যাকচুয়ালি টেস্টের আগ্রহ কমে যাচ্ছে ওই জায়গাটা থেকে, যখন দেখা যায় যে রিজেন্ট হাসপাতাল যে সার্ভিস দিচ্ছে অথবা জেকেজি হাসপাতাল যে গ্রুপ যে সার্ভিস দিল, অথবা অতি সম্প্রতি 4-5টা ওই যে হাসপাতালগুলো বা মেডিকেল কলেজগুলো যাদেরকে এই দায়িত্ব দেয়া হয়েছিল তারা যে পারফর্মটা করলো, এইসবের কারণে মানুষের আগ্রহ কিছুটা কমে যেতে পারে। পাশাপাশি আরো একটা কারণে কমে যেতে পারে, সেটা হচ্ছে যে আগে সরকারি এই যে টেস্টিং ইয়েটা ছিল ফ্রি, এখন এখানে যে মূল্য নির্ধারণ করা হয়েছে পরিমাণ যতই কম হোক না কেন সাধারণ মানুষের আগ্রহের জায়গায় এখানে একটু ভাটা পড়েছে, যার ফলে এটাও আমাদের এই সংক্রমণের পথে একটা বড় ধরনের আমি মনে করি হোঁচট খাওয়ার মতো ঘটনা ঘটেছে। এটি একটি বিষয়। আর একটা হচ্ছে যে আমরা যে আলোচনাগুলো করলাম এতে আমরা আসলে একাডেমিক আলোচনা বললাম, গাইডলাইন সম্পর্কীয় আলোচনা বললাম, এবং যে প্রশ্নটি সানি করেছে এটির জবাব তো আমরা অতি সম্প্রতি যে গাইডলাইনটি তৈরি করব, আমি একটু আগে আমি আসলে কথাবার্তার ফাঁকে ডক্টর ইব্রাহিম আমার এখানে ছিল, তার সাথে আমরা একটু চোখ বুলিয়ে নিলাম আমাদের সর্বশেষ পারফরমেন্স গাইডলাইন সংক্রান্ত, এটার নিয়ে একটু আলাপও করলাম এর মধ্যে। তো এইগুলোর কনসেন্ট বা একটা রুগী যখন আক্রান্ত হবে তার সেই বিষয়ে সোসাইটির ডক্টরকে দায়ী করার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে, সকল কিছুই আমরা আমাদের গাইডলাইনে সন্নিবেশিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর কিছু হিডেন আলোচনা এখানে এই মুহূর্তে ফিরে আসার প্রয়োজন বলে আমি মনে করি, যেটা আমরা শুরুতে আমি বলছিলাম যে আমাদের এই দীর্ঘদিন বন্ধ থাকার পরে, ধরেন আজকে 4 থেকে 4 মাসেরও বেশি সময় ধরে আমাদের ডেন্টিস্টরা প্র্যাকটিস করছে না। এখন এই 4 মাস পরে আমাদের তো পুরো প্র্যাকটিসটাই হাতে, এবং আমরা যখন 4 মাস অনভ্যস্ততার কারণে পেশেন্টটা ড্রিল করতে যাব, সেই জায়গায় আমাদের যে একটা সিচুয়েশন তৈরি হবে, সেই জায়গাটা নিয়ে এটা হিডেন একটা ডিসকাশন, হিডেন একটা বিষয়, যে বিষয় লিমিটেশন, যেটা নিয়ে আলাপ হতে পারার সময় এখন এসেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে এই যে করোনার আগে যে চিকিৎসা দিতাম সেই চিকিৎসার যে ব্যয়, আর করোনা পরবর্তী আমরা এখন যে চিকিৎসা দেব, কারণ আমাদের চেম্বার প্রত্যেকটা চেম্বারকেই রোগীর কাছে এটা অনুভূত করাতে হবে। যেমন একটা পেশেন্ট যখন আমার চেম্বারে আসলো, সে যদি সনাতন সিস্টেম দেখে, সে পজিটিভ বাইরে থেকে হয়ে আসলো, যে গাড়ি করে সে আসলো, সেই গাড়িতে সে যদি আক্রান্ত হয়, সে এসে আমার চেম্বারের দোষী দিবে। যখন দেখবে যে আমার চেম্বারে আমরা নতুন করে করোনা স্টাইলে আমরা কিছু রেডি করি নাই, বা আমরা নিজেদের চেম্বারকে নিজেকে রোগীর জন্য আমরা এমন কোনো ইনপুট তৈরি করি নাই যাতে তার সন্দেহ হতে পারে যে এখান থেকেই বোধহয় আমি হয়ে গেলাম। তো সেই কারণে করোনা পরবর্তী এই যে আমাদের চেম্বার স্টার্ট করার জায়গায় আমাদের কিছু রোল, তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ব্যয়, যেটা রোগীর ক্ষেত্রে যে ব্যয়টা বাড়বে, অথবা আমাদের আয়ের ক্ষেত্রে যে জায়গাটা বর্ধিত করার প্রয়োজন হবে, এটাও একটা হিডেন লিমিটেশন। এটা নিয়েও আলাপ করার সময় এখন এসেছে বলে আমার মনে হয়। আর আরো একটা বিষয়, সেটা এইখানে বাবলু তুলে ধরেছে, অনেকেই তুলে ধরেছেন, যে আমাদের ট্রেডার্সরা যে কাজটা করছে, ট্রেডার্সদের সাথেও যেমন আমরা শুরুতে যেটা বলেছিলাম, শুরুতে আমরা ট্রেডার্সদের সাথে যেটা করেছি সেটা হলো আমাদের ডেন্টাল সার্জনদের সাথে তাদের যে লেনদেন, অথবা তাদের যে কেনা বেচার ক্ষেত্রে বড় ধরনের জিনিসপত্র, বড় ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট, অথবা যে কোনো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যদি তাদের কোনো লেনদেন থেকে থাকে, সেই ক্ষেত্রে 6 মাসের সহনশীলতার জন্য আমরা সোসাইটি থেকে অনুরোধ করেছিলাম। এমনও লিখেছি, পত্র দিয়েই তাদের জানিয়েছিলাম যে এই কিস্তি বাবদ যাদের চেক যদি এরকম দেয়া থাকে মাসে মাসে, সেই জায়গাগুলোতেও একটা রিল্যাক্টেন্ট সিচুয়েশন যাতে হয়, সেজন্য আমাদের অনুরোধ ছিল। এবং ট্রেডার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে কথা দিয়েছিল যে তারা এটা সহনশীলতার সাথে দেখবে। আর দীর্ঘদিন ধরে এই ইম্পোর্ট এক্সপোর্টের বিষয়টায় যে ব্যাঘাত ঘটেছে, এর প্রতিক্রিয়ায় এখনকার যে মজুদ
বা তখন যে মজুদ ছিল, তখন যে পণ্য মূল্য তারা করেছিল, সেই জায়গায় আমাদের সাথে তাদের কিছু আলাপ হয়েছে। কিন্তু এখন যখন আমাদের চেম্বারগুলো মোটামুটি প্র্যাকটিসের ক্ষেত্রে একটা ব্যাপক পরিসরে প্র্যাকটিস শুরু হবে, তখন তো নিশ্চয়ই এই ট্রেডার্সদের এই সহনশীলতা দেখানো শুধু নয়, পুরো বিষয়টা আমাদের কাছে ওপেন করে এক্সপোজ করে সেই নিরিখে আমাদের সহনশীল পরিস্থিতি তৈরি করার জন্য আলোচনাও শুরু হওয়া দরকার। এবং এটাও একটা আমি মনে করি হিডেন লিমিটেশনের একটি, যেটি আসার কথা হচ্ছে যে আমাদের কিছু কিছু ডাক্তাররা বিভিন্ন গ্রুপে ডাক্তারদের একটা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার জন্য একটা ভূমিকা অবতীর্ণ হয়েছে। সেটির আসলে কি পরিণতি হবে, বা ট্রেডার্সরা আমাদের সাথে কি আচরণ করবে, বা তাদের সার্বিক ভূমিকা কি থাকবে, এ নিয়েও আলোচনা হতে পারে। তা আমি মনে করি আজকে সময়ের অনেক হয়েছে এবং আমাদের আলোচকরা অনেক বিষয় আলোচনা করতে গিয়ে আমাদের এই বিষয়গুলো উঠে আসে নাই, কিন্তু এগুলো উঠে আসার সময় একটু একটু করে আলাপ করার সময় এসেছে এবং আমরা এই বিষয়গুলোতে যত্নবান থাকবো। আমরা মনে করি যে বাংলাদেশের 12,500 বা 13,000 ডেন্টাল সার্জনের এই প্রফেশনে স্মুথলি এরকম একটা মহামারীর পরে, মহামারী যেটা অতিমারী এবং যেটা শতবর্ষের একটা বড় ধরনের দুর্যোগ, এই দুর্যোগকে কাটিয়ে আমরা যাতে স্বাচ্ছন্দ্যে আমাদের প্রফেশনে আমাদের প্রবেশটা থাকে, আমাদের চর্চাটা থাকে এবং আমরা সমৃদ্ধির সাথে যাতে আমাদের জীবনকে এনজয় করতে পারি, জীবন জীবিকার সমন্বয় ঘটাতে পারি, সেরকম একটা চেষ্টা আমাদের সবার অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন কবির বুলবুল স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে আসছি। একটা শুধু প্রশ্ন আসছে মতিউর রহমান মোল্লা স্যারের কাছে। প্রশ্ন করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম বুলু। স্যার, is there a guideline for surgical procedures? Well, Bulu ki from Canada? Yes, sir. Okay. আমি তো বাংলায় বলবো না, কিন্তু বাংলায় বলি, বাংলার জন্য। আচ্ছা, সার্জিক্যাল ইয়েতে আমি যেটা বলবো যে রাইট ফ্রম ডেন্টাল ভিউলার প্রবলেম অথবা নাক তোলা থেকে শুরু করে বড় সার্জারির ব্যাপারে অবশ্যই যেটা গাইডলাইন হচ্ছে, আমরা যেটা আগেও বলেছি যে কিছু কিছু আছে ইমার্জেন্সি ইস্যু, কিছু কিছু আছে আর্জেন্ট ইস্যু। যেমন ভুলু দেখা যাচ্ছে, এই হ্যালো, মাশাআল্লাহ, ভেরি গুড। ভুলু, আসসালামু আলাইকুম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সার্জিক্যাল ইয়েতে আমরা যেটা বলতে চাচ্ছি, যেমন থার্ড মোলার সার্জারি করতেই হয়, আমরা কিন্তু চট করে উইজডম টুথের প্রবলেম আছে, একটু অ্যাকুট পেরিকার্ডিয়ালাইটিস হয়েছে, সঙ্গে সঙ্গে রুগীকে নিয়ে এসে কিছু করে দেবো তা না। তাকে আমরা ইউজুয়ালি যেমন বাচ্চাগুলো টেলিমেডিসিন না বলে টেলি কনসালটেশন করবো, অ্যান্টিবায়োটিক মাউথ ওয়াশ দিব, একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবো বলবো, এবং অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুট পেরিকার্ডিয়ালাইটিস কন্ডিশনটাকে কন্ট্রোল করা সম্ভব। তারপরে যদি সেখানে কিছুতেই প্রবলেম না যায়, সেই ক্ষেত্রে আমরা তাকে নিয়ে এসে, কারণ আমাদের এখানে তো অ্যারোসল প্রডিউস কম হবে সার্জিক্যাল এক্সট্রাকশনে, সেই ক্ষেত্রে মতি ভাই, আমি টাইপ করতে গিয়ে কোশ্চেনটা একটু উলটপালট। আমি কোশ্চেনটা এমন হচ্ছে, আমি আপনার জ্ঞান পরীক্ষা করছি, সেই ইয়ে নাই। সবাই অনেক রাত্রি হয়ে গেছে অবশ্যই ওখানে। আমি জাস্ট অ্যাড করতে চাই, তবে অনেকেই চেনা লাগছে অবশ্যই, বাচ্চু আমার ক্লাসমেট অ্যান্ড হুমায়ুন, অনেকে চেনা লাগে না, কে আমাকে চিনে কে চিনে না জানি না। গাল ফুলে গেছে না, মোটা মোটা হয়ে গেছে না, মশারির বাইরে আসছে। ওকে, আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, অনেক মনোযোগ দিয়ে শুনলাম, কারণ এই সময়টা পাওয়া যায় না। কোথায় কি হচ্ছে, নিজের দেশে কি হচ্ছে, সেটার জন্য আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা এখানে যেটা হচ্ছে যে সার্জারি এবং অন্যান্য বিষয়, সেটা একটু অ্যাড করতে চাই। ইফ আই এম পারমিটেড, অনেক রাত হয়ে গেছে অবশ্যই। জাস্ট 1 মিনিট। একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে গাইডলাইন, হুমায়ুন কি আছো না অলরেডি লেফট? ওমান আছে। ওকে, তো আমাদের বাংলাদেশে কিন্তু ডেন্টাল প্র্যাকটিসটা, আমি বিশেষ করে তোমাকে বলছি, তুমি একটা গাইডলাইনের কথা বলছিলাম।
তো আমাদের দেশে প্র্যাকটিসটা কিন্তু 3 জায়গায় হয় এবং 3 ভাবে হয়, যেটার সঙ্গে একটা প্রায় সম্পর্ক নাই। একটা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস, একটা হচ্ছে যে এই যে উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা এখানে যেভাবে হয়, প্লাস একটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে হয়। এবং এই গাইডলাইনগুলো কিন্তু ডিফারেন্ট। এই যে এখন আমরা গাইডলাইন পাচ্ছি আমাদের এখানে টরন্টোতে বা অন্টারিওতে, অ্যাজ এ হোল কানাডায়, তো গাইডলাইন গুলো কিন্তু ডিফারেন্ট। একটা ডেন্টাল ক্লিনিকের জন্য যেটা এবং একটা একাডেমিক সেট আপ যেটা, দ্য গাইডলাইনস আর কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যারোসলের কিভাবে এটা প্রিভেন্ট করা হবে, কিভাবে এটা মিনিমাইজ করা হবে। এনিওয়ে, এই জ্ঞানের মধ্যে না যে কানাডার সঙ্গে তুলনা না করে, যেটা আমার কাছে মনে হয় এবং যেটা এখানেও বলা হচ্ছে, যে আমরা যখন একটা ডেন্টাল ক্লিনিক সেট আপ করি, যেখানেই হোক, একটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই হোক, একটা পার্সোনাল ক্লিনিক হোক, বা একটা লোক যে মানে যার সার্জারি হবে, একটা এই যে মতি ভাইরা, মার্শালকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো। তো এটার কি গাইডলাইন, সেখানে মিনিমাম কি কি জিনিস থাকতে হবে? একটা সময় আমরা দেখছি যে গাড়ির গ্যারাজেও ডেন্টাল ক্লিনিক খোলা হয়ে গেছে, বা এই জিনিসগুলো যদি অনেক সময় প্রথম থেকে সেট আপটা থাকতো এবং মেনটেন করা হতো, এখন এই অবস্থায় আমরা অনেক মিনিমাম প্রবলেমে পড়তাম। ওকে, যেমন এখন বলা হচ্ছে যে এক্সিট এবং এন্ট্রান্স মাস্ট বি ডিফারেন্ট যে কোনো একটা ক্লিনিকে। অনেক জায়গায় এটা সম্ভবই না, অনেক জায়গায় মাটির নিচে ক্লিনিক দেওয়া হয়েছে। এখন এখানে জানলা কিভাবে খুলবে, কোন জায়গাতে জানলা খুলবে? সো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যদি একটা গাইডলাইন থাকে যে একটা ক্লিনিক দিবে, তার মিনিমাম, ম্যাক্সিমামে যাওয়া না, মিনিমাম কি সেট আপ গুলো থাকতে হবে। বিভিন্ন জায়গায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আমি কাজ করলাম, সেখানে কোটি টাকার একটা ডেন্টাল ক্লিনিক, যে জায়গায় পানিই নাই, ইলেকট্রিসিটি থাকে না 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা। তো সেখানে উঠে জিনিস দিয়ে কি লাভ হলো? আরেকটা জিনিস হচ্ছে যে আমি ঠিক জানি না যে ডেন্টাল কলেজ বা প্রাইভেট ডেন্টাল কলেজগুলো এখন খোলা কিনা। এটা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওখানে যে ক্লিনিকগুলা পেশেন্টের যে কাজ করে, ওইটার একটা কিন্তু গাইডলাইন আছে, খুব সুন্দর একটা গাইডলাইন আছে, যেটা মেনটেন করা হয় কিনা, সেই গাইডলাইন গুলো ফলো করা। আমি চেষ্টা করছিলাম যে একটা ওই কাছের দেশ মালয়েশিয়া আমি অনেকদিন ছিলাম, ওরা দেখো কি সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করেছে, সবগুলো ডেন্টাল ফ্যাকাল্টি খুলে দিচ্ছে এবং সেখানের গাইডলাইনটা অলরেডি পাবলিশড। বাট এটা আমি যখন চাইলাম তোমাদের কাছে পাঠানোর জন্য, আমাকে দেয় নাই, বিকজ এটা সরকারি জিনিস, এটা দিতে পারে। বাট ইউ ক্যান কালেক্ট, যদি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বিভিন্ন ইউনিভার্সিটি। জিনিসগুলো কিন্তু অতটা কঠিন কিছু না। আমরা যদি প্রথম থেকে আমাদের প্রিকশনটা নেওয়া থাকতো, প্র্যাকটিসটা থাকতো নেওয়ার, যদি সবার মনে এই ভয়টা থাকতো যে যা খুশি আমি করতে পারবো না, তাহলে কিন্তু অনেকে আমরা এতখানি বিপদে পড়তাম না। আরেকটা জিনিস মনে রাখো, যখন ক্লিনিক খুলবা, তখন কিন্তু এই কাজ করব, এই চিকিৎসা করব না, এটা কিন্তু বলার উপায় নাই। তখন রুগী আসবে সবকিছু নিয়েই। সুতরাং যে ক্লিনিক খুলবে, তাকে তার সাধ্য অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী সব ধরনের চিকিৎসা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে। তো সেটার জন্য সে প্রস্তুত থাকতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে প্রায় আমি ছবি দেখি, অনেকে ফেসবুকে পোস্ট করে, প্রায় অ্যাস্ট্রোনট পর্যায়ের একটা প্রস্তুতি ক্লিনিকে। এতখানি প্রয়োজন আছে কিনা সেটা একটা বিষয়। আর যে কোনো জিনিস গাইডলাইন তৈরি করো, জিনিসটা কিন্তু এখন যেমন বলছে এটা 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 এয়ারবর্ন, এটা বাতাস থেকেও ছড়াচ্ছে, নট যে তোমাকে কন্ট্যাক্টে থাকতে হবে। সুতরাং এই গাইডগুলো যেন আবার সেই অনুযায়ী পরিবর্তনশীল হয় এবং মানুষ যেন বুঝে। তা না হলে কিন্তু সোসাইটিতে আছো, দোষ দেওয়া কিন্তু কোনো পয়সা লাগে না, বলে দিলে হলো যে এটা বুলবুল বানাইছে, হুমায়ুন বানাইছে, যে সোসাইটি বানাইছে, এটা বোগাস, এটা ফলো করলাম না। সো এই গাইডলাইন গুলা মাস্ট বি এভিডেন্স বেসড, সায়েন্টিফিক বেসড, এবং যারা জড়িত আছে তারা ভালোভাবে জানবে, এবং জাস্ট নট কপি অ্যান্ড পেস্ট ফ্রম সাম আদার কান্ট্রি। কারণ জিনিসটা হতে হবে আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশে। আমি যদি, ইফ আই ক্যান বি অফ এনি হেল্প, let me know. I'll be happy to help. But thank you. It was a very good webinar. I learned a lot, and thank you everyone. যারা চিনে না, সবারকে অনেক অনেক শুভেচ্ছা। মতি ভাই, সরি, আমি কোশ্চেনটা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা গাইডলাইন আমরা পেয়েছি যে এই যে থার্ড মোলার সার্জারি আর ক্যান্সার সার্জারি সবই কিন্তু সার্জারি।
তাহলে কে কোনটা কোথায় করবে? তো এই যে স্টেজ 4 এর যে ক্যান্সার চিকিৎসা, এটা কোনো টারশিয়ারি হসপিটাল ছাড়া করা যাবে না, এবং একটা বোর্ড ইভালুয়েট করবে করার আগে। দ্যাট ইজ দ্য গাইডলাইন ওভার হিয়ার। বাট লাইক থার্ড মোলার সার্জারি বা অন্য সার্জারি, সেগুলো তো যারা ওরাল সার্জন প্র্যাকটিস করে, প্রাইভেট প্র্যাকটিস করে, তারা করতেই পারে। সুতরাং এই চিকিৎসা অনুযায়ী এই একটা গাইডলাইন তারা দেওয়ার চেষ্টা করেছে, হুইচ ইজ ভেরি ফ্লেক্সিবল। হলো আপনি ঠিকই বলেছেন, অনেকদিন পর আপনার চেহারা দেখলাম, অনেক সুন্দর হয়ে গেছেন আপনি, যাই হোক। তো ভালো লাগলো আপনার গলার শুনে চেহারা দেখে। একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা কিন্তু বিশেষ করে আমরা ডেন্টাল সোসাইটির মাধ্যমে, হুমায়ুন বলেন অথবা নীতিশ বলেন, কিন্তু অনেক কষ্ট করে বিভিন্ন দেশের বিভিন্ন গাইডলাইন নিয়ে এসে আমার দেশের উপযোগী বিভিন্ন প্রসিডিওর করা যায় কিভাবে, সেফটি নেওয়া যায় কিভাবে, সেটি কিন্তু অনেকদিন ধরে আলোচনা করতেছে এবং খুব শীঘ্রই হয়তো বা একটা গাইডলাইন বের করতে পারবে। ইটস নট দ্যাট যে অন্য দেশে একটা কপি করে আনছে, তা না। আমরা যেমন ইন্ডিয়ান থেকে, মালয়েশিয়া থেকে আনছে কিনা জানি না, তো অনেক দেশ থেকে আনছে এরকম জানি। এবং আমরা বিগত বেশ কয়েকটা ওয়েবিনার করেছি এদের থেকে। দেশে যেমন একটা কথা বলি আপনাকে, দেশের মধ্যেও কিন্তু একটা অ্যারোসল বক্স তৈরি করার চেষ্টা হয়েছে, এবং যেটা অলরেডি মালয়েশিয়াতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার একটা ফ্যাকাল্টি সেটা নিয়ে স্টাডি করতেছে। এটা কিন্তু খুব ভালো খবর একটা। সেই জন্য আপনি যেমন বললেন যে এই স্টেজ 4 এর ক্যান্সার একটা ভালো হাসপাতালে, টারশিয়ারি লেভেল হাসপাতালে করা উচিত। এখানেও তাই, এখানেও আমরা কিন্তু এখন সহজে অ্যাডভান্স কেসগুলো করছি না সহজে, এবং ছোটখাটো হাসপাতাল করার প্রশ্নই আসে না। সেই জন্য আজকে বলছিলাম যেটা বুঝে শুনে করতে হবে এবং প্রপার জায়গাতে, এবং আমাদের সেই আইডিয়াটা যেমন যেটা বললেন যে সবাই মিলে আলোচনা করে টিমের মাধ্যমে সেট আপ করে তারপর সিদ্ধান্ত নেওয়া এই রোগীর জন্য আসলে কি করতে হবে সেটা। কিন্তু সেই জন্য কিছু কিছু অল্প কিছু কেস আমরা করতেছি, বেশিরভাগই কেস এখনো করা যাচ্ছে না। এই জন্যই গাইডলাইনটা যেটা প্রফেসর হুমায়ুন বা সংগঠন তৈরি করার চেষ্টা করছে, আরো সবাই মিলে করতেছে আমরা। তো সেখানে মনে একটা ইনশাল্লাহ ভালো কিছু বের হয়ে আসবে এবং আমাদের রোগীর জন্য করতে হবে। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট আরো সত্যি সত্যি খুবই খারাপ, যে এখানে টেস্ট ভালো মতো হচ্ছে না, র্যাপিড টেস্ট ব্যবস্থা নাই। এই যে একটু আগে বললো একজন স্পিকার যে এই আমাদের যেটা পিসিআর বা আরটিপিসিআর যেটা টেস্ট করা হচ্ছে, এর 37% ফলস নেগেটিভ আসতে পারে রিপোর্ট। অতএব আমরা যদি আমাদের র্যাপিড টেস্ট থাকতো তাহলে কি করতে পারতাম, ঘন ঘন প্রয়োজন মতো টেস্ট করেই আমরা রোগীকে সিলেক্ট করে নিয়ে যেতে পারতাম। অথবা ভ্যাকসিনের সুযোগ থাকলে আমরা ভালো ফিল করতাম। যেমন হেপাটাইটিস বি ভাইরাসের বেলা আমরা ভ্যাকসিন দিয়ে আমরা রোগীকে মোটামুটি কন্ট্রোল করে বুঝতে পারি এখন যে কোনটা ভ্যাকসিন বা পজিটিভ আছে, সেই রোগীকে আমরা জেনে শুনে আমরা করতে পারি। কিন্তু যেটা আপনি বললেন এয়ারবর্ন হওয়াতে এই ভাইরাসটা এত ভয়ানক হয়েছে যে কখন কাকে কিভাবে ধরবে আসলে বলা মুশকিল। সেজন্য আসলেই সবগুলো গুরুত্ব সঙ্গে করে আপনার যেটা কথাগুলো সেটা আমরা মাথায় রাখলাম। এবং হুমায়ুন তো ভালো করে শুনতেছে, হুমায়ুন তো আসলে একটা বেস্ট কিছু একটা বের করবে আমি জানি। সে খুবই চাপের মধ্যে বোঝা যায়। না ও খুব চেষ্টা করছে। মনে হয় হুমায়ুন এখন কিছু বলবে। থ্যাংক ইউ ভুলু, আপনার সঙ্গে দেখা করে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। এখন ভোট অফ থ্যাঙ্কস এর জন্য ডক্টর ওমর ফারুক রব, ডক্টর ওমর আকরামুর রব, ডিজিএম অ্যান্ড হেড মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অনুরোধ করব। Thank you. Omar Akramul Rob. Thank you, Dr. Umme Saima, for introducing me. Actually, আজকে eminent professors and doctors are here. So, sir, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। Good evening to everybody and good morning who joined from USA and Canada. আজকে স্যার সত্যিকার অর্থে আমাদের এখানে সার্থকতা যে আমরা আপনাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পেরেছি যেখানে একটা খুবই সুন্দর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। ডেফিনেটলি এটা ডক্টরদের সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্টের সেফটি চিন্তা করা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচারে আমাদের পেশেন্টকে কিভাবে রিলিফ আমরা দ্রুততর সময়ে এবং
খুব সুস্বাস্থ্যকর অবস্থায় দিতে পারি সেই বিষয়গুলো উঠে আসছে। সত্যি কথা বলতে স্যার, আমরা যখন এটা নিয়ে আলোচনা করছিলাম যে এরকম উদ্যোগ নিচ্ছিলাম এই প্রোগ্রামটার জন্য, তখনও কিন্তু আমরা এতটা বুঝতে পারি নাই যে আজকে এরকম সফলভাবে একটা আলোচনা অনুষ্ঠান হবে স্যার। সো থ্যাংক ইউ স্যার ফর দিস গিভিং আস দি অপরচুনিটি। এন্ড আমরা মনে করি স্যার যে এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে ফিউচারে আমাদেরকে আরো বেশি জনগণ এবং ডাক্তারের কাছাকাছি নিয়ে যাবে। এন্ড অবশ্যই স্যার এটা আমাদের কমিউনিটিকে হেল্প করবে টু গিভ আস দি বেটার সার্ভিস, এন্ড অলসো দি কমিউনিটিও আমাদের কাছ থেকে অনেক ভালো সার্ভিস পাবে। এন্ড আপনাদের মতো ইমিনেন্ট প্রফেসর এন্ড ইমিনেন্ট যারা চিন্তা করছেন তাদের স্যার আরো বেশি আগায় নিয়ে চলে আসতে হবে। এবং আমরা স্যার আপনাদের কাছ থেকে দাবি রাখি এই কারণে যে আপনাদের কাছ থেকে সবসময় আমরা চাইবো ভবিষ্যতে যে কোনো সময় এই ধরনের আলোচনা এবং যে ধরনের গঠনমূলক কোনো সমাজের জন্য যদি করার আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের সাথে আছি এবং ফিউচারেও আমরা স্যার আপনাদেরকে সমভাবে সাহায্য করার জন্য এবং আমাদের সমস্ত পিপলকে হেল্প করার জন্য স্যার আমরা সমবেতভাবে কাজ করার জন্য অঙ্গীকার করতে স্যার। আমাকে সময় দেওয়ার জন্য স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং স্কয়ারকে সময় দেওয়ার জন্য স্যার আপনাদেরকেও আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ধন্যবাদ আমাদের প্রফেসর হুমায়ুন কবির বুলবুল স্যার, গাজী মিজানুর রহমান স্যার এবং ডেন্টিস্ট্রির মহানায়ক স্যার হাসলেন কিন্তু সত্যি আমাদের মহানায়ক প্রফেসর মতিউর রহমান মোল্লা স্যার, আমাদের খুব প্রিয় প্রফেসর আফজাল হোসেন বাচ্চু স্যার। ওনাকে আমি ইউটিসির বলতে পারলে খুশি হতাম স্যার, সিটি ডেন্টাল না, ইউটিসির প্রফেসর আফজাল হোসেন বাচ্চু স্যার। ডক্টর নীতিশ কৃষ্ণ দাস স্যার বলে আসছে আমাদের খুবই প্রিয় দাদা, আর অবশ্যই আমাদের ভাই। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাচ্চু এত মোটা, শেষ হয়েছে প্রোগ্রাম? না না স্যার আছি, স্যার আছি না, ওই ইয়াতে লাইভ থেকে সরায় ফেলো, আমরা নিজেরা কথা বলি, একটু গল্প করি, একটু শুনি। জনগণ থেকে সরায় ফেলো। আচ্ছা সরাইছে? হ্যাঁ সরাইছে। আমরা সরে ফেললে তো সরে যাব। আমি আচ্ছা না না আমরা কথা বলি না, তোমার আমরা থাকলে অসুবিধা নাই, তোমরা ওই ফেসবুকের সঙ্গে যেটা ইন জেনারেল করো না, ফেসবুক থেকে ডিসকানেক্ট করে দাও। আমি বুলু ভাইয়ের সাথে একটু সালাম বিনিময় করে নিই, তারপরে বিদায় নিব। আমার লোকজন বসা আছে, মানে অনেকজনকে বসায় রাখছি, এর মধ্যে কিছু কাজ করলাম ইব্রাহিমের সাথে, ওইটা শেষ, কিন্তু বাকিরা আছে, ওদের সাথে একটু আলাপ করবো। তো তুমি বলে যাও, আমরা এদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করবো। জি জি এখনো লাইভে আছে বোধহয়, এখনো লাইভে আছে স্যার। লাইনে আছে নাকি? লাইভ তো বোধহয় দেখা যাচ্ছে এখন, দেখে নাও। সানি দেখো স্যার লাইনে আছে, আমি স্যার একটু মোসাদ্দেক ভালো ভালো কথা। ওই যে সবাইকে আমাদের খাদ্যের 6 উপাদানের 2 উপাদান ছেড়ে দিতে হবে, কার্বোহাইড্রেট আর ফ্যাট, তো বাদ দিতে হবে। ওই স্যার একটা ভালো কথা বলছেন, বুলু ভাইরে বেশ সুন্দর লাগতেছে, মোটা মোটা হয়ে গেছে। আর ওরে তো আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির